বাসতেও পারে, তবে এখন তো আমার বিয়ে হয়ে গিয়েছে তোমার সাথে। রাদিফ মুচকি হেসে ছোট্ট করে জবাব দেয়। হুম। এখন মিষ্টির মনে প্রশ্ন জাগছে। রাদিফ বলছে কালকে হসপিটালে যেতে, আবার তুহিন যে তাকে ভালোবাসে সেটাও বলছে। এখন মিষ্টির মনে হচ্ছে তুহিন হসপিটালে নয়তো রাদিফ কি ওর সাথে ঝামেলা করেছে। রাদিফ মিষ্টির মাথায় হাত রেখে তার ভেজা চুলগুলো ছেড়ে দেয়। মিষ্টি রাদিফকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তুমি কালকে হসপিটালে যাবে কেন? একবার বললাম না কাজ আছে। মিষ্টি মিনমিন করে বলে। ঠিক আছে। সকালবেলা রাদিফের ঘুম ভাঙতেই মিষ্টিকে পাশে পায় না। হাতরাতে পুরো বিছানায় খোঁজে, তাও পায় না। বিরক্তি নিয়ে উঠে বসে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখতে পায় সাইড টেবিলে কফির মগ। রাদিফ কফি খেতে খেতে ব্যালকনিতে চলে যায়। শীতের সকালের রোদ গায়ে পড়তেই মন মস্তিষ্ক সজাগ হলো। মিষ্টি রাদিফের জন্য কফি দিয়ে রাহার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। রাহার চোখে চোখ পড়তেই মিষ্টিকে ডেকে উঠে রাহা। আপু শোনো। মিষ্টি মুচকি হেসে রুমে ঢুকল। রাহা বিছানা গুছিয়ে রাখছে। মিষ্টি পুরো রুমটায় চোখ বুলিয়ে বলে ওঠে, রাহা, রাজ কোথায়? মাত্রই তো রুমে ছিল, কোথায় গিয়েছে বলতে পারলাম না আপু। ও। রাহা বিছানা গুছানো শেষ করে মিষ্টির কাছে এসে বলে। আপু বসো না। মিষ্টি হেসে বলে, বসবো না রে, একটু নিচে যাব। চলো তাহলে, আমিও যাব। ঠিক আছে, আয়। মিষ্টি আর রাহা নিচে নেমে আসে। দুজনেই দেখতে পায় ড্রয়িং রুমে রাজ বসে আছে, সাথে আনোয়ারা বেগমও বসে আছে। মিষ্টি আর রাহা দুজনেই ওদের সাথে বসে। আনোয়ারা বেগম রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার শরীর কেমন এখন? ভালো। যাই, ভালো থাকলেই ভালো, দেখা তাইকো। ঠিক আছে দাদিমা। এই বলে তিনি রাজের কান ধরে বলেন, বিয়া করছিলা, জানাও নাই কেন? ভুলুক খাইয়া রাখছিলা কেন? রাজ হেসে হেসে বলে, সবাইকে জানালে বউ অর্ধেক ফুরিয়ে যেত, তাই জানাইনি। এই কান সারো। আনোয়ারা বেগম ছেড়ে দিয়ে বলেন, তোমাগো মন মর্জি বুঝি না, ভালোই করছো বিয়া কইরা, বিয়ার বয়স তো হইছে। রাজ বলে, আমরা তো তাও বিয়ের বয়স হওয়ার পরেই বিয়ে করেছি, আর তোমাকে দাদা জানতো বয়স হওয়ার আগেই বউ করে এনেছিল। এই কথা শুনে মিষ্টি রাহা হেসে ওঠে। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, থাক তোরা, আমি এই মস্করার মধ্যে নেই, চললাম আমি। তুই আবার কোথায় যাবি? একটু বস না। না ভাইয়া, থাকো তোমরা। এই বলে মিষ্টি কিচেনে তার মা আর ছোট আম্মুর কাছে চলে আসে। রান্নাবান্নার দিকটা দুজনেই সামলান, আর যে কাজের লোক রাখা হয়েছে সে রান্নাবাদে বাকি সব কাজ করে দেয়। মিষ্টি দুজনের উদ্দেশ্যে বলে, তোমাদের কাজে হেল্প করব? সাইমা চৌধুরী বলেন, না, আমরাই করে নিচ্ছি, তুই বসে থাক, কিচ্ছু করতে হবে না। আমরা যতদিন আছি ততদিন তোদের আর কিচেনে ঢুকতে হবে না। এরপরে যখন থাকবো না তখন নিজেদের কাজ নিজেরাই করবি, এখন কিচ্ছু করতে হবে না। মিষ্টি মুখ বেঁকিয়ে বলে, এখন তো বলছো তোর কিছু করতে হবে না, আর কালকে যে আমাকে দিয়ে তোমার ছেলের জন্য কত কিছু রান্না করালে তার বেলায়। মিষ্টির এই কথা শুনে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী দুজনেই হেসে ওঠেন। মিষ্টি যেন আরও জ্বলে উঠল। রাগে হন হন করে বেরিয়ে যায়। কারো সাথে কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে ওপরে রাদিফের রুমে চলে এলো। রুমে এসে বিছানা গুছিয়ে চুপচাপ বসে রইল। রাদিফ ব্যালকনি থেকে ওকে দেখছে। এরপরে রুমে ঢুকতে ঢুকতে বলে, মহারানী রয়ে গেছে নাকি? না। কিন্তু তোকে তো রাগই দেখাচ্ছে। কই না। তাহলে একটু হাসি দে দেখি। মিষ্টি জোরপূর্বক একটু হাসে। রাদিফ বলে, এবার ঠিক আছে। এর কিছুক্ষণ পরে মিষ্টি বলে ওঠে, তুমি কি এখন বের হবে? না, কেন? এমনি। কিছু লাগবে? না। কিছু আনতে হবে? বল। না, কিছু আনতে হবে না। তাহলে বললে যে বের হবো কিনা? কেন, আমি কি বলতে পারি না, নাকি অন্য কেউ বলবে? রাদিফ মাথা হালকা কাত করে বলে ওঠে, বলতেও পারে। তোর মতো এমন রাগ করে সে বলবে না, সুন্দর করে বলবে। তোমার বউ থাকতে তুমি অন্য কারো থেকে সুন্দর কথা শোনার আশা কি করে করো? তুই তো এক এক সময় বলতে এখন রাগ করে আছিস, আর এর আগের সময় যদি কেউ একটু ভালো করে কথা বলে, সবসময় তো চাইছি না। আমি তো সব সময় তোমার মতো রেগে থাকি না।
আর তুমি নিজেও তো রেগে রেগে কথা বলো। আমি কি তখন অন্য কারো থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আশা করি বলো? কথাটা শেষ হওয়ার সাথে সাথে রাদিফ মিষ্টির চোয়ালে চেপে ধরে স্পষ্ট গলায় বলে ওঠে, একদম জানে মেরে দেবে এরকম কথা মুখ থেকে বের হলে। আজ প্রথম বললি তাই কিছু বললাম না, তবে পরের বার মনে রাখিস। মিষ্টি হাবার মতো তাকিয়ে রইল। রাগ উঠেছিল তার মায়ের সাথে রান্না নিয়ে, আর সেইটা ঘুরে ফিরে রাদিফের কাছে চলে এলো। রাদিফ মিষ্টিকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোর বোরখা আছে? আছে। বোরখা পরে রেডি হয়ে থাকিস বিকেল 3টায়। এত আগে? আগে তোকে নিয়ে হসপিটাল যাব, সেখানে বেশি সময় লাগবে না, এরপরে ঘুরতে যাব। ঠিক আছে। রাদিফ মিষ্টিকে নিজের কাছে এনে বলে, আমায় বিশ্বাস করিস তো? বিশ্বাস করি। তাহলে বিশ্বাস রাখ, তুই থাকতে আমি কখনো অন্য কাউকে চাইব না। মিষ্টির চোখ দিয়ে আপনা আপনিই পানি পড়তে লাগল। রাদিফকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি তোমায় খুব ভালোবাসি, কখনো তোমায় ছাড়া থাকতে পারবো না আমি। আর বিশ্বাস করো, তুমি ছাড়া অন্য কাউকে চিন্তাও করি না। রাদিফ মুচকি এসে বলে, বিশ্বাস করি তো তোকে, খুব বিশ্বাস করি। এই বিশ্বাস করেই তোর কাছে আবার ফিরে এসেছি। দুপুর 2টা। মিষ্টি নিজের রুমে ঢুকে বোরখা আনার জন্য। মনে মনে যে কত খুশি তা বলার বাহিরে। বজ্জাতটায় ধীরে ধীরে ভালো হচ্ছে। রাগ করে তবুও তার ভালোর জন্যই তো করে। মিষ্টির খুব ভালো লাগে এতে, কারণ এই রাগের মাঝেও কেয়ার খুঁজে পায়। মিষ্টি বোরখা, হিজাব পিন নিয়ে রাদিফের রুমে চলে এলো। রাদিফ তখন ঘুমিয়ে আছে। রাতে ঠিকভাবে ঘুমায়নি, তাই বেলা 11টার দিকে ঘুমিয়েই ছিল। এখনও ঘুমিয়েই আছে। মিষ্টি রেডি হতে শুরু করে। রাদিফ উঠে যদি দেখে রেডি হয়নি, তাহলে আবার রেগে যাবে। তার থেকে বরং রেডি হয়ে বসে থাকাই ভালো। মিষ্টি রেডি হয়ে বসে রইল রাদিফের পাশে। রাদিফের ফোন নিয়ে টাইম দেখল 2:30 বাজে। রাদিফ বলেছিল 3টায় বের হবে। সময়ও তো বেশি নেই, আর এই ছেলে ঘুম থেকেই উঠছে না। রাদিফ উবু হয়ে শুয়েছিল। মিষ্টি রাদিফের পিঠে হাত রেখে হালকা করে ধাক্কা দিতে দিতে বলে, এই যে শুনছো রাদিফ, বল। তুমি না বলেছিলে 3টার সময় বাইরে নিয়ে যাবে? এখন 2:30 বাজে, যাবে না তুমি? যাব। রাদিফ উঠে বসে। মিষ্টিকে দেখে চোখ মুখ কুঁচকে বলে, তুই রেডি হয়ে গিয়েছিস? রাদিফ বিছানায় থেকে নামতে নামতে বলে, আরো আগে ডাকবি না আমাকে? রাদিফ ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রেডি হয়ে নেয়। কালো শর্ট, কালো প্যান্ট, ফর্সা শরীরে কালো রঙের পোশাক খুব ভালোই মানিয়েছে। মিষ্টি বিছানায় বসে বসে রাদিফকে দেখছে। এর আগেরবার যখন রাদিফ এসেছিল, তখন এইভাবে সামনে থেকে দেখার ভাগ্য হয়নি, কিন্তু এখন পুরোটাই অন্যরকম হয়ে গিয়েছে। এখন রাদিফের বউ হয়ে তাকে সামনে থেকে দেখছে। রাদিফ রেডি হয়ে এসে মিষ্টির সামনে দাঁড়িয়ে বলে, চল। চলো। রাদিফ বিছানায় থেকে নিজের ফোনটা নিয়ে আগে বের হলো। মিষ্টি পেছন পেছন চলে গেল। সিঁড়িতে দুজনেই নিচে নেমে আসে। ওদের দেখে রুমানা চৌধুরী বলে ওঠেন, দুজনকে ভালোই মানিয়েছে। ইস, কারণ নজর না লাগুক। রাদিফ তার মায়ের দিকে তাকিয়ে হালকা হেসে কাউকে ফোন দিতে দিতে চলে গেল মেন দরজার দিকে। সেখানেই দাঁড়ালো। আর মিষ্টি লাজুক হেসে বলে, বড়াম্মু আসছি। বলে, নতুন কাপড়দের কোথায় যাওয়া হচ্ছে? বড়াম্মু, তোমার ছেলে বলেছে কোথাও যেন ঘুরতে নিয়ে যাবে, তাই যাচ্ছি। রুমানা চৌধুরী হেসে বলেন, আচ্ছা ঠিক আছে, যাও। মিষ্টি চলে যায় রাদিফের কাছে। রাদিফ মিষ্টির হাত ধরে বাহিরে বের হতে হতে বলে, তাহলে কোথায় করতে যাবি? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই। রাদিফ মিষ্টিকে নিয়ে গাড়ির কাছে আসে। রাদিফ গাড়ির ড্রাইভিং সিটে আর মিষ্টি তার পাশের সিটে উঠে বসে। রাদিফ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। এর একটু পরে রাদিফ ফোন বের করে সাজিদকে কল দেয়। তুই কোথায় সাজিদ? আমি এসে পড়েছি হসপিটালে। তোরা কোথায়? আসছি, 20 মিনিট। ঠিক আছে, আয়। 20-25 মিনিট পরে একটা প্রাইভেট হসপিটালের সামনে গাড়ি থামায় রাদিফ। মিষ্টিকে নামিয়ে দিয়ে চলে যায় গাড়ি পার্ক করতে। গাড়ি পার্ক করে চলে আসে মিষ্টির কাছে। এরপরে মিষ্টিকে নিয়ে ভিতরে চলে যায়। সামনেই দেখা হয় সাজিদের সাথে। সাজিদ ওদের সামনে এসে দাঁড়িয়ে মিষ্টির দিকে তাকিয়ে বলে, ভাবি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। রাদিফ সাজিদের দিকে তাকিয়ে বলে, তাহলে চল। আয়। আমি সব বলে রেখেছি মাকে। আন্টির চেম্বার কোথায়?
দোতলা মায়ের চেম্বার, ওপরে যেতে হবে। চল। সাজিদ আগে গেল। রাদিফ মিষ্টির হাত ধরে ওকে নিয়ে উপরে চলে গেল। চেম্বারের দিকে যেতে যেতে মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে জিজ্ঞাসু সুরে বলে ওঠে। কিসের ডাক্তারের চেম্বারে যাচ্ছি আমরা? রাদিফ সামনের দিকে তাকিয়ে বলে। গানি ডাক্তার। মিষ্টি কপাল কুঁচকে উঠে বলে। কিন্তু কেন? চল, গেলে বুঝতে পারবে। কিন্তু আমার তো কোনো সমস্যা নেই, তাহলে কেন যাব? রাদিফ দাঁড়িয়ে পড়ে, মিষ্টির দিকে তাকিয়ে বলে। আমি জানি, আর কোনো সমস্যার জন্য যাচ্ছি না। তাহলে কেন যাচ্ছি? রাদিফ মিষ্টির দিকে এগিয়ে দাঁত চেপে আস্তে করে বলে। বললাম না কোনো সমস্যার জন্য যাচ্ছি না। যাচ্ছে কিছু পরামর্শ করতে, যাতে আগেই বাচ্চার বাপ না হয়ে যায়। আর এত প্রশ্ন করিস কেন বলতো? মাথা গরম করে ফেলিস? রাদিফ মিষ্টিকে নিয়ে হসপিটালে থেকে বেরিয়ে চলে যায় একটা রেস্টুরেন্টে। মিষ্টিই বলেছিল এই রেস্টুরেন্টে যাবে। এদিকে তুহিন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। তার মেঝো চাচার মেয়ে আজকে বিদেশে থেকে আসছে। তুহিন একাই এসেছে ওকে রিসিভ করতে। দুজনের মধ্যে বন্ডিংও খুব ভালো। তুহিন পেছন দিক ফিরে মোবাইলে কথা বলছিল তার চাচার সাথে। সেই সময়ে পেছনে থেকে একটা মেয়ে তুহিনের কাঁধে হাত রেখে বলে। ভাইয়া, আমি এসে গিয়েছি। তুহিন সাথে সাথে পেছনে ফিরে দাঁড়ায়। মেয়েটাকে জড়িয়ে ধরে বলে। কেমন আছিস যারা? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুহিন নিজেকে জারার থেকে ছাড়িয়ে ফোন কেটে দিয়ে বলে ওঠে। জাপানে গিয়ে তো ভুলে গিয়েছিস, খোঁজখবরই পাওয়া যায়নি তোর। আসলে ভাইয়া পড়াশোনার মাঝেই থাকি আর কি। হয়েছে, বুঝি আমি। তুই পড়াশোনা করিস না কি করিস সব জানা আছে। না ভাইয়া, সত্যি। তুহিন কোমরে হাত রেখে বলে। তাহলে পড়াশোনা রেখে আসতে গেলি কেন? যারা তুহিনের হাত ধরে মুচকি হেসে বলে। আসলে ভাইয়া, একজনকে ভালোবাসি। সে ওইখানে থাকা অবস্থায় অন্য একজনের কাছ থেকে খবর পাই সে নাকি বিয়ে করে নিয়েছে। সেটা বিশ্বাস করে কয়েকদিন দেবদাসের মতো ঘুরেছি। তুহিন যারার মুখের দিকে তাকিয়ে বলে। তারপর কি হলো? যারা অত্যন্ত খুশি হয়ে বলে। তারপর জানতে পারি সে বিয়ে করেনি। পরে তার বাসায় যাই, সেখানে তার বাসার মেড বলল ও নাকি দেশে চলে এসেছে, তাই আমিও চলে এসেছি। এই শুনে তুহিন বলে। চলে তো এলি, ওই ছেলেকে বের করবি কেমন করে? অ্যাড্রেস জানিস ওই ছেলের? যারা মুচকি হেসে বলে। জানি। আর আজ তো যাওয়া হবে না, কালকে সকালেও ওকে খুঁজতে যাব। তোমাকে আমার সাথে যেতেই হবে, না হলে আমার একার দ্বারা ওই ছেলেকে খোঁজা সম্ভব না। তুমি হেল্প করবে বলে আমি চলে এসেছি। আমি তোমাকে ছাড়া এক পাও এগোতে পারবো না। ঠিক আছে, কালকে সকালেই যাব। প্রমিস করো? প্রমিস। এবার বাড়ি চল। আর হ্যাঁ, ছেলের নাম কি? যারা তুহিনের হাত ধরে হেয়ালি কণ্ঠে বলে ওঠে। ভাইয়ের নাম ছাড়ো তো, কালকে তোমাকে সামনাসামনি দেখাবো ওকে। অ্যাড্রেস জানি। বিদেশের মাটিতে বাংলাদেশি ছেলের অ্যাড্রেস পেলে কি করে? ঠিক। ওই ছেলেটার মানি ব্যাগ থেকে ওর বাংলাদেশি এনআইডি কার্ডটা দেখেছিলাম, আর কয়েকটা কাগজ ওর বাড়ির অ্যাড্রেস দেখেছিলাম। এরপরে সেটা দেখে রেখে দিয়েছি ওর মানি ব্যাগে। ওই অ্যাড্রেস, সেইটা মনে আছে আমার। এখন চলো, কালকে সকালে সেখানেই যাব। তুহিনও এতে মাথা নাড়িয়ে বলে। ঠিক আছে, দেখবো তোর প্রেমিক পুরুষ কেমন। এখন চলো। রাজ বাহিরে থেকে মাত্রই বাড়িতে এসেছে। রাতের খাবার খেয়ে বেরিয়েছিল বন্ধুদের সাথে দেখা করতে। নিজের রুমে ঢুকে দেখে রাহা শুয়ে শুয়ে টিভি দেখছে। রাজ রুমের দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5 পরে বেরিয়ে এসে রুমের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে রাহার পাশে এসে শুয়ে ফোনটা বের করে। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে সাইমনের মেসেজ। রাজ ফ্রি হলে একটু কল দিও, ইম্পর্টেন্ট কথা আছে। রাজ সাথে সাথে কল দিয়ে রাহাকে বলো। এই টিভি অফ কর, ফোন দিয়েছি সাইমন ভাইয়াকে। রাহা টিভি অফ করে রাজকে ঘেঁষে শোয়। সাইমন কল ধরে। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো, তুমি? ভালো। রাহা কেমন আছো? ভালো। কি করছেন? অফিসে থেকে বাড়িতে আসলাম মাত্র। তুমি কি করছো? কিছু না, শুয়ে আছি ভাইয়া। কি যেন ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিলেন? শোনো, 2-3 দিন আগের কথা এটা। আমি বাড়িতে ছিলাম না, অফিসে গিয়েছিলাম। তখন ওই যারা আবার আসে বাড়িতে। তখন মেড বলে দিয়েছে রাফিদ দেশে গিয়েছে। সেই শুনে যারা দেশে গিয়েছে। এই শুনে রাজ উঠে বসে বলে। কি? যারা দেশে এসেছে রাফিদের জন্য? সাইমন বিরক্তি নিয়ে বলে। কি যে বলবো, ওই বেহায়া মেয়েটাকে রাদিফের পিছুই ছাড়ছে না। রাজ কপালে ভাঁজ ফেলে বলে। ভাইয়া,
এখন তো মনে হয় রাফিদকে জানানো উচিত। জানাবো, মেসেজ দিয়ে রেখেছি, তার আগে তোমাকে জানালাম। ও আচ্ছা। রাত প্রায় 11টা। রাদীপ মিষ্টিকে নিয়ে বাড়ি ফিরল। সবাই ঘুমিয়ে পড়েছে। ড্রয়িং রুমে বসে আছেন রুমানা চৌধুরী। তিনি টিভি দেখছেন। রাদীপ মিষ্টিকে নিয়ে মায়ের সামনে এসে বলে, মা, তুমি জেগে আছো? এখনো ঘুমাওনি? রুমানা চৌধুরী বলেন, কত রাত হয়ে গিয়েছে, তোরা আসছিলি না বলে তোদের অপেক্ষায় বসেছিলাম। তাই বলে মা এত রাত পর্যন্ত জেগে থাকবে? আর আমরা কি বাচ্চা নাকি যে এখনো চিন্তা করতে হবে? রুমানা চৌধুরী টিভি অফ করে রাদীফের কাছে এসে হেসে বলেন, হ্যাঁ, মায়ের কাছে সন্তানেরা আজীবন ছোট বাচ্চাই থাকে, বড় ওরা হয় না। মিষ্টি রুমানা চৌধুরীকে ধরে বলে, তুমি এখন পাকা পাকা কথা বাদ দিয়ে ঘুমোতে যাও। যদি অসুস্থ হও তাহলে ছোট আব্বু তোমাকে ঘর থেকে বের করে দিবে। রুমানা চৌধুরী মিষ্টির কথা শুনে হেসে হেসে চলে গেলেন। রাদীফ মিষ্টির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোর শাশুড়ি হয়। তো কি হয়েছে? শোনো, আমরা দুজন শাশুড়ি বৌমা নই, বেস্ট ফ্রেন্ড হই দুজন। এই শুনে রাদীফ বাঙ্কা হেসে বলে, শাশুড়ি না হয় বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে আমি কি হই? মাই বিলাভড হাজব্যান্ড। এই বলে মিষ্টি হেসে বলে ওঠে, তুমি আমার ভালোবাসা, জামাই প্লাস আমার সব কিছু। রাদীফ মুচকি হেসে বলে, এবার চল, ঘুম পেয়েছে। চলো। মিষ্টি রাদীফের সাথে রুমে চলে আসে। বাহিরে থেকে দুজনে খেয়ে এসেছে, এখন আর কিছু খাবে না। মিষ্টি হিজাব বোরখা খুলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। রাদীফ ফ্রেশ হতে যায়। সে ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসে। মিষ্টি লাইট নিভিয়ে শুয়ে পড়ে। রাদীফ বসে কিছুক্ষণ মোবাইল দেখে। এর মাঝে সাইমনের মেসেজ চোখে পড়ে। কিরে ভাই, কেমন আছিস? ফ্রি হলে নক দিস। রাহা মেসেজটা দেখা মাত্রই নিজেও মেসেজ দেয়। ভালো, তুই কেমন আছিস? ভালো, কি করিস? বসে আছি। তুই কি করছিস? খাবার খেয়ে এখন বসে আছি। ও। বউ পেয়ে তো ভুলেই গিয়েছিস, তোর কোনো খবরই পাওয়া যায় না। আর ভাবি কেমন আছে? ভালো। এই ভাই শোন না, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। বল। ফোন দিয়ে বলি। ঠিক আছে। এই শোন, ভাবি কি তোর সাথে? কেন? ভাবির থেকে একটু দূরে গিয়ে ফোন দে। ঠিক আছে। রাদীফের কেমন একটা চিন্তা শুরু হলো। কি এমন কথা বলবে যার জন্য মিষ্টির থেকে দূরে যেতে হবে? বেশ ভাবাচ্ছে রাদীফকে। রাদীফ উঠে যাওয়াতে মিষ্টি উঠে বসে থাকে। রাদীফ ব্যালকনির দরজা খুলে দিয়ে বেতের চেয়ারে বসে সাইমনকে কল দেয়। হ্যাঁ বল, কি বলবি? সাইমন বলে, ভাই, তোর যারা কে মনে আছে? কিন্তু ওর কথা বলছিস কেন? তোকে যে দেখতে এসেছিল না, এর পরেও একবার দেখতে এসেছিল। তুই সেদিন রাজকে নিয়ে ঘুরতে গিয়েছিলি। এরপর যারা আমাকে আর রাহাকে বলে তোকে ফোন দিয়ে বাড়িতে আসতে। আমরা ফোন দিয়ে ওকে বলেছিলাম যে তোর আসতে দেরি হবে। তারপর সেদিন ও চলে গিয়েছিল। সেদিন আমাদের ওর কথা শুনে মনে হয়েছিল যে ও তোকে ভালোবাসে, আর তুই তো মিষ্টিকে ভালোবাসতি, তাই ওকে আমরা মিথ্যে বলেছিলাম। এরপর একদিন তুই যে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে শপিং করতে গিয়ে সেদিন ওর সাথে ওই জায়গায় দেখা হয়েছিল। সেদিন কি বলেছিল? সেদিন ও আমাকে বলেছিল ও তোকে ভালোবেসে। সেদিন আমি ওকে বলেছিলাম রাফিদকে ভালোবেসে লাভ হবে না, কারণ ও ম্যারিড, দেশে বউ আছে। সেটা কিভাবে যেন জানতে পেরেছি তুই বিয়ে করিসনি। এরপরে 3 দিন আগে বাড়িতে এসেছিল, আমি অফিসে ছিলাম। এরপর মেয়েদের কাছে তোর কথা জিজ্ঞাসা করে জানতে পারে তুই দেশে গিয়েছিস। রাদীফ ভাবুক গলায় বলে, ও এই ব্যাপার। আর ওই দিন শপিং থেকে ফেরার পথে তোকে যে তুলে নিলাম, সেদিনে কি তোকে বলেছিল? সেদিনই ভেবেছিলাম ওই মেয়েটা ওইখানে ঠিকই চলে যাবে, কিন্তু না, তুই যে দেশে গিয়েছিস সেটা জেনে ছাড়লো। রাদীফ হেয়ালি কণ্ঠে বলে, ও ছাড়, সমস্যা নেই। জেনে শুধু কি হয়েছে? সাইমন বলে, সরি না রে ভাই, ও জেনে অলরেডি দেশে চলে গিয়েছে। রাদীফ উঠে দাঁড়িয়ে একটু জোরেই বলে ওঠে, হোয়াট? কি বলছিস? ঠিকই বলেছিস। এরপরে রাদীফ একটু আস্তে করে বলে, ওই মেয়ে তো দেখা যায় বেহায়া, এত কিছু বলার পরেও পেছু পেছু চলে এসছে। ওপাশে থেকে সাইমন বলে, দেখ কি হয়, তোর অ্যাড্রেস বের করে তোর কাছে যদি যাই তাহলে বলবি যে আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি, তাহলে দেখবি মেয়েটা নিজেই চলে যাবে। রাদীফ ভাবুক গলায় বলে ওঠে, শালা, সেটা হলে তো হতোই।
ভয় হচ্ছে মিষ্টিকে নিয়ে। সন্দেহ না করে বসলেই হয়, সন্দেহ হলে আরেক পর্যায়ে চলে যাবে। ধুর ভাই, ভালো লাগছে না, এবার নতুন ঝামেলা। ওই মেয়ে সত্যি ছাত্রা কোথাকার। সাইমনও ওপাশে থেকে বলে, ভাই তাহলে কি হয় জানাস। ঠিক আছে, রাখছি। রাদীপ ফোন কেটে দিয়ে রুমে এসে বেলকনির দরজা লাগিয়ে দিয়ে বিছানার কাছে আসে। মিষ্টি বিছানায় নেই, রুমের দরজাও খোলা। এই মেয়ে আবার কোথায় গেল? রাদীফের কেমন একটা চিন্তা শুরু হলো। কি এমন কথা বলবে যার জন্য মিষ্টির থেকে দূরে যেতে হবে? বেশ ভাবাচ্ছে রাদীফকে। রাদীফ উঠে যাওয়াতে মিষ্টি উঠে বসে থাকে। রাদীফ বেলকনির দরজা খুলে দিয়ে বেতের চেয়ারে বসে সাইমনকে কল দেয়। মিষ্টি রাদীফের থেকে একটু চোখের আড়াল হলেই রাদীফের আজকাল রাগ উঠে যাচ্ছে। কেন হচ্ছে সেটাও যেন অজানা। শুধু মিষ্টিকে না দেখতে পেলেই হলো, কেমন একটা লাগে ভিতরে। রাদীফ রুমের বাহিরে চলে গেল মিষ্টি কোথায় গিয়েছে দেখতে। রুম থেকে কয়েক কদম এগিয়ে যেতেই মিষ্টি তার সামনে এসে দাঁড়ায়। রাদীফ বলে, কোথায় গিয়েছিলে? মিষ্টি হাতে থাকা পানির জগ দেখিয়ে বলে, পানি ছিল না, পানি আনতে গিয়েছিলাম। ও, রুমে চল, তোর সাথে কথা আছে। কি কথা বলবে? চলো। মিষ্টি রাদীফের সাথে সাথে রুমে চলে আসে। রাদীফ শুয়ে পড়ে, মিষ্টি দরজা লাগিয়ে দিয়ে রাদীফের কাছে এসে শুয়ে পড়ে। রাদীফ মিষ্টিকে নিজের বুকের উপরে আনে। আস্তে আস্তে মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অন্ধকার নিস্তব্ধ রুমে শুধু দুজনের নিঃশ্বাসের আওয়াজ ভেসে যাচ্ছে। মিষ্টি নরম কণ্ঠে বলে, বলো না কি বলবে। রাদীফ শ্বাস ছেড়ে বলে, শোন, বিদেশে থাকতে একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। রাজের রাহা তখন ওখানে ছিল। এরপরে মেয়েটা আমাকে দেখতে আমার বাসায় এসেছিল। ওর নাম জারা। ওই জারা সেদিন দেখতে আসার পরও নাকি আবারও দেখতে এসেছিল। আমি বাসায় ছিলাম না। সেদিন ওই জারাকে সাইমনের রাহা মিথ্যে বলে চলে যেতে বাধ্য করেছিল। এরপরে সাইমনের সাথে নাকি ওর দেখা হয়েছিল। পরে জারা বলে ও নাকি আমাকে ভালোবাসে। সাইমন সেদিনও মিথ্যে বলেছিল যে আমার দেশে বউ আছে, ভালোবেসেও কোনো লাভ হবে না। এই শুনে মিষ্টি হেসে বলে, ও এই ব্যাপার, এটা আবার আমাকে বলার কি দরকার? মেয়েটা চলেই তো গিয়েছে। রাদীফ থমথমে মুখে বলে, চলে গেলে কি তোকে বলছে? মানে ওই জারা সেদিনে স্যামনের কথা বিশ্বাস করেনি। এরপরে খোঁজ নিয়ে বের করেছে যে আমার বিয়ে হয়নি। এরপর আবার আমার বাসায় যায় আমার সাথে দেখা করতে। তখন জানতে পারে যে আমি দেশে। সেটা শুনে ওই মেয়েও দেশে এসছে। মিষ্টি জোর গলায় বলে, এসেছো তো কি হয়েছে? আমার সামনে এলে আমি বলবো তুমি আমার। রাদীফ ধীর কণ্ঠে বলে, তুই সন্দেহ করবি ভেবে তোকে আগেই জানালাম বিষয়টা। মিষ্টি বলে, সন্দেহ করব কেন? তোমার তো দোষ নেই। তোমার তো মেয়েটার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। তবে তুমি চিন্তা করো না, আমি বিশ্বাস করি তোমায়। আর ওই মেয়ে আসুক, আমি বলবো তুমি আমার, আমায় বিয়ে করেছো তুমি। রাদীফ স্বস্তির শ্বাস ছেড়ে বলে, যাক, এইটুকুই যে তুই বুঝতে পেরেছিস, এই অনেক। পরদিন সকাল 10টা-11টার দিকে বের হয়ে যায় তুহিন আর জারা। উদ্দেশ্য এখন রাদীফের বাড়ির খোঁজে যাবে। তুহিন এখনও জানে না যে জারা রাদীফকে ভালোবাসে, আর ওর জন্যই জাপানে থেকে চলে এসেছে। তুহিন জারাকে নিয়ে এসে গাড়ির কাছে আসে। তুহিন ড্রাইভিং সিটে বসে আর তার পাশের সিটে জারা বসে পড়ে। তুহিন বাড়ির গেট পেরিয়ে রাস্তায় এসে জারাকে বলে, এই তুই যে অ্যাড্রেস জানিস সেটার জিপিএসে টাইপ কর। জারা জিপিএসে রাদীফের অ্যাড্রেস টাইপ করে দেয়। তুহিন সেটা ভালো করে খেয়াল না করেই ড্রাইভ করতে থাকে। যেতে যেতে আধ ঘন্টা পরে তুহিন রাদীফের বাড়ির কিছুটা কাছাকাছি আসে। এরপরেই মনে চিন্তা ধরে যায়। জিপিএসে অ্যাড্রেস খেয়াল করতেই দেখে এটা রাদীফের বাড়ির অ্যাড্রেস। তুহিন তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে বাজখাই গলায় জারাকে বলে, এই তুই কি অ্যাড্রেস দিয়েছিস? জারা তুহিনের দিকে তাকিয়ে বলে, কেন, কি হয়েছে? ভুল অ্যাড্রেস নাকি? তুহিনের আর বুঝতে বাকি রইল না যে জারা কাকে ভালোবাসে। আর রাদীফও তো জাপানে থাকে। তুহিন কথাগুলো ভেবে জারাকে বলে, ছেলেটার নাম কি রাদীফ? জারা হেসে বলে, হ্যাঁ রাদীফ। আর তুমি ওকে চিনো? তুহিন কথাটা শুনেই যেন আরও রেগে যায়। সাথে সাথে জারার মাথায় জোরে গাঁটটা মেরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, শালি, ভালোবাসার জন্য আর ছেলে পাসনি? রাদীপকে তো চোখে পড়েছে। জারা নিজের মাথা ধরে বিস্মিত হয়ে বলে, এভাবে বলছো কেন? রাদীফকে তুমি চিনো? আর রাদীফ ভালো ছেলে তো। তুহিন রাগী মুখশ্রীতে হাসি এনে বলে ওঠে, রাদীপ ভালো বলেই তো আমার হবু বউকে বিয়ে করে নিয়েছে। কি মজা করছো? ওর সাথে আমার মজা করে কি লাভ? তুই আমাকে টাকা দিবি? না। জারা ভীত কণ্ঠে বলে, সত্যি ভাইয়া? শুধু সত্যি না, চরম সত্যি। আর সত্যি না হলে তোর সাথে মিথ্যা বলে আমার লাভ কি? যদি প্রমাণ দেখতে চাস তাহলে চল নিয়ে যাই ওর বাড়িতে। জারা চুপ করে কথাগুলো ভাবতে ভাবতে একটা পর্যায়ে কাঁদতে লাগল। তুহিন গাড়ি ঘুরিয়ে ফেলে। জারা জানালার দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। তুহিন ডেস্কের উপরে থেকে টিস্যু নিয়ে জারার দিকে এগিয়ে দেয়। জারা টিস্যু নিয়ে চোখ মুছে।
কোনো মতেই এই কান্না থামছে না। ইচ্ছে করছে জোরে হাউমাউ করে কাঁদতে। কিছু দূরে যাওয়ার পরে যারা চাপা গলায় বলে, ভাইয়া গাড়িটা থামাও। তুহিন গাড়ি থামায় রাস্তার সাইডে। এরপরে যারাকে কিছু বলার আগেই যারা গাড়ি থেকে নেমে যায়। তুহিন বুঝতে পারছে না যারা গাড়ি থেকে নেমে কি করবে। যারা গাড়ি থেকে নেমে কয়েক কদম এগিয়ে গিয়ে জোরে শব্দ করে কেঁদে ওঠে। তুহিনও গাড়ি থেকে নেমে আসতেই যারা মুখ ছাপিয়ে কাঁদতে থাকে। তুহিন যারার কাছে যেতেই যারা তুহিনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তুহিন যারার মাথায় হাত দিয়ে হালকা চাপড়াতে চাপড়াতে বলে, এই দেখি আমার দিকে তাকা, কি হয়েছে? এই সামান্য বিষয় নিয়ে কাঁদতে হয়? বোকা কোথাকার। এখনকার সময় রিলেশনশিপে কত বাজে বাজে জিনিস ঘটে যায়, আর তুই তো রিলেশন অবধিও যাসনি। ভালো লাগতো একটা ছেলেকে, এরপরে ভালোবেসেছিস, এখন সেটা ভুল প্রমাণিত হলো। এর জন্য কাঁদতে হবে? নিজেকে শান্ত কর, কাঁদিস না। এই বলে কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকে। এরপরে তুহিন বলে, জীবন এমনই, আমরা যা নিয়ে নিজে নিজে খুশি থাকি সেটা পরবর্তীতে আমাদের খুশি রাখে না। কি হবে এত ভেবে, যদি ভাগ্যে না থাকে? যারা তুহিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চোখ মুছে বলে, তুমি একদম ঠিকই বলেছ। আমি যদি ওইখানে ওই ছেলেটার কথাটাও শুনে ওর আশা বাদ দিতাম, তাহলে আজ এখানে আসতামও না। থাক, বাদ দাও, চলো, ভালো লাগছে না আমার। বিকেলবেলা রাদিফ আর মিষ্টি নিজেদের রুমেই ছিল। রাদিফ ফোন দেখছিল আর মিষ্টি টুকটাক কিছু কাজ করছিল। বেলকনি থেকে শুকনো জামাকাপড় রুমে আনে। সবগুলোই নতুন জামাকাপড়গুলো ছিল। ধোয়ার কারণে কেমন ভাঁজ ভাঁজ হয়ে গিয়েছে, সেগুলো আয়রন করতে হবে। এরপরেই কাবাডে রাখতে হবে। মিষ্টি জামাকাপড়গুলো হাতে নিয়ে রাদিফকে বলে, শোনো, আমি এগুলো আয়রন করে আনছি। রাদিফ ভ্রুকুচকে বলে ওঠে, এখানেই কর। না, আমার রুম থেকে করে আনছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আমার জন্য না যেতে হয়। ঠিক আছে। মিষ্টি চলে যায় রুম থেকে। নিজের রুমে এসে জামাকাপড়গুলো বিছানায় রাখে। এরপরে আয়রন করতে শুরু করে। এদিকে রাজ বাহিরে থেকে মাত্র বাড়িতে ফিরল। রাহার জন্য আচার কিনতে গিয়েছিল। রাজ বলেছিল সন্ধ্যায় বাহিরে যাবে, তখন এনে দিবে, কিন্তু রাহা তার সময় দেয়নি। তার এখনই লাগবে মানে এখনই লাগবে। বাড়িতে যে আচারগুলো ছিল সেগুলো তার হবে না, তাকে বাহিরে থেকে কিনে এনে দিতে হবে মানে দিতে হবেই। রাজ বাড়িতে ঢুকতেই সামনে বসেছিলেন আনোয়ারা বেগম। রাজ তার সামনে এসে বলে, দাদিজান, আচার খাবে? না দাদু ভাই, এখন আচার টাচার খাইতে পারি না। যার জন্য আনছো তারে নিয়াই দাও। তুমি কি করে জানলে? তুমগো সময় পার কইরাইছি দাদু ভাই। যাও যাও, রাহার কাছে যাও। এসে গিয়েছো? এই যে তোমার আচার। এতগুলো? রাহা সবগুলো আচারের প্যাকেট বের করে অর্ধেক করে ভাগাভাগি করে। যা দেখে রাজ কপাল কুঁচকে বলে ওঠে, ভাগাভাগি করছো কেন? মিষ্টি আপুকে দিব। আপুকে না দিয়ে আমি এগুলো খেতে পারবো না। রাজ বলে, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ওর রুম হয়ে আসবো মনেই ছিল না। রাহা বিছানায় থেকে নেমে গিয়ে বলে, দাঁড়াও, আমি আপুকে এগুলো দিয়ে আসছি। রাজ রাহার হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলে, আমি দিয়ে আসছি। আমি চাই। না, তুই থাক। রাজ রুম থেকে বেরিয়ে যায়। এরপরে রাদিফের রুমের সামনে এসে মিষ্টিকে ডাক দেয়। মিষ্টি, ভিতরে আসিস। রুমের ভিতরে থেকে রাদিফ বলে, ভেতরে আয়। রাজ রুমের ভিতরে ঢুকে দেখতে পায় রাদিফ বিছানায় বসে আছে। মিষ্টি নেই রুমে। বেলকনিতে উকি দেয়, তাও নেই। রাজ মিষ্টিকে দেখতে না পেয়ে রাদিফকে বলে, মিষ্টি কোথায়? ওর নিজের রুমে গিয়েছে। ও। রাজ আচারের পলি রাদিফের পাশে রেখে বলে, আচার এনেছিলাম মিষ্টির জন্য, ওর রুমে এলে খেতে বলিস। ঠিক আছে, রেখে যা। রাজ রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে পা দিতে গিয়েও ফিরে আসে। এরপরে মিষ্টির রুমে যায়। মিষ্টি বিছানায় বসে বসে কাপড় চোপড় আয়রন করছে। রাজ এগিয়ে গিয়ে মিষ্টির মুখোমুখি বসে। মিষ্টি রাজের দিকে তাকিয়ে বলে, কিছু বলবে ভাইয়া? রাজ হেসে বলে, না, কিছু বলবো না। আসলে তোকে দেখতে এলাম। তোকে দূরে বিয়ে দিলে তো দেখতে যেতে হতো, তাই সেই রকম করেই দেখতে এলাম এই রুমে তোকে। মিষ্টি ভাইয়ের এই কথা শুনে খিলখিলিয়ে হাসতে থাকে। রাজ তাজ্জব বনে গেল। হাসার মতো কি কথা বলেছে যে হাসি থামছে না। রাজ সাথে সাথে বলে, এই হাসছিস কেন? হাসছিস কেন? হাসি থামা, না হলে আম্মুকে ডাক দেব। দাও ডাক। হাসার জন্য আম্মুর কাছে বিচার দেবে, আম্মু এতে কিছুই বলবে না। আম্মুকে ডাক দেব না, দাঁড়া, রাভিদকে ডাক দেব। মিষ্টি তৎক্ষণাৎ একটু চুপ হয়ে রাজকে ধরে বলে, তুমি দেখি মজাও বোঝো না, এতে আবার ওকে ডাকতে হবে কেন? যাও, আর হাসবো না, বসে থাকো। দুজনে কথা বলতে বলতে রাহাও এসে যোগ দেয়। মিষ্টিরও কাপড় আয়রন করা হয়ে গিয়েছে। সেও বসে দুজনের সাথে আড্ডায় মেতে উঠেছে। আর ওইদিকে যে রাদিফ তার অপেক্ষায় বসে আছে তা তার মাথায় নেই। রাদিফ মনে মনে বলে,
আগে ছিল এক ভাব, বিয়ে করেছিলাম না, কোনো টেনশন ছিল না এই মিষ্টিকে নিয়ে। আর এখন ভাই কি হয়ে গেল, মিষ্টিকে ছাড়া কেমন একটা লাগে। রাদিফ এক পর্যায়ে বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে মিষ্টির রুমের দিকে হাঁটা দেয়। মিষ্টি রুমের দরজার সামনে আসতেই দেখে তিনজনে বসে গল্প করছে। রাদিফ মিষ্টির দিকে একবার তাকিয়ে ওদের কাছে গিয়ে রাহার পাশে বসে। রাহা রাদিফকে দেখে বলে, ভাইয়া কিছু বলবে? না, তোরা কি করছিস সেটাই দেখতে এলাম। মিষ্টি বুঝতে পারে কথাটা তার জন্যই ছিল। কাপড় আয়রন শেষ করে তাড়াতাড়ি যেতে বলেছিল, কিন্তু সে তো ভুলেই গিয়েছিল। রাদিফ ওদের সাথে বসে বলে, আচ্ছা, তোরা কি নিয়ে আড্ডা দিচ্ছিলি? ওই সিরিয়াস কিছু নিয়ে না, নর্মাল কথা। ও, পরক্ষণেই রাহা রাদিফকে বলে, ভাইয়া চলো না, কালকে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। রাদিফ জবাবে বলে, ঠিক আছে, আর কোথায় যাবি সেটা ঠিক করে রাখিস। ঠিক আছে ভাইয়া। ওদের কথার মাঝে মিষ্টি নেমে যায় বিছানায় থেকে। এরপরে বিছানায় ভাঁজ করা রাখা কাপড়গুলো হাতে নিয়ে বলে, থাকো তোমরা, আমি যাচ্ছি। আর একটু বসে যা। না ভাইয়া, কাজ আছে আমার, তোমরাই কথা বলো। মিষ্টি চলে যায়। সে তো সারা দিনেও চলে আসতো না, চলে আসলো শুধু ওই বজ্জাত্তার জন্য। কথা শুনেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছে, আর তারও কি ভুলো মন। রাদিফ যে তাড়াতাড়ি যেতে বলেছিল সেটা মাথায় ছিল না। এখন রাদিফ এসে যে কি বলবে তা শুধু আল্লাহই ভালো জানে। মিষ্টি ভাঁজ করা কাপড় চোপড়গুলো কাবার্ডে রাখল, এরপরে কতগুলো ওয়ার্ড্রোবে রাখল। এর একটু পরেই রাদিফ রুমে এলো। রুমে এসে বিছানায় বসল। মুখের দিকে তাকানো যাচ্ছে না, তাও রাদিফের কাছে এগিয়ে আসতে আসতে বলে, আমি না ভুলে গিয়েছিলাম, ওরাও তো ওই রুমে গিয়ে বসলো, আর এই কথা সেই কথায় ভুলেই গিয়েছিলাম আমি। রাদিফ মিষ্টিকে টেনে নিজের অতি সামনে দাঁড় করালো। মিষ্টির বুকে মাথা গুজে ওকে জড়িয়ে ধরে রইল। মিষ্টি রাদিফের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার কিছু হয়েছে না, মানে রাগ হচ্ছে? রাদিফ মনে মনে বলে, জানি না রে, আসলে তোকে না দেখতে পেলে কেমন একটা লাগে, আমি নিজেও বুঝতে পারি না, এমনকি তোকেও বোঝাতে পারবো না। সন্ধ্যার পরে তুহিন বাড়ির সবার সাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে যারা ছিল না। সোহেল শিকদার যারাকে নিচে আসতে না দেখে আসিয়া বেগমকে বলেন, ভাবি, জানতো যারাকে ডেকে নিয়ে আসুন। মেয়েটা এতদিন পরে এসেছে, অথচ রুম থেকেই বের হচ্ছে না। ঠিক আছে ভাইজান, যাচ্ছি। আসিয়া বেগম চলে যাবেন, ঠিক তখনই তুহিন উঠে দাঁড়িয়ে তাকে ডাক দিয়ে বলেন, ছোট আম্মু তুমি থাকো, আমি ওকে ডেকে আনছি। দেখছি ও কি এমন কাজ করছে যে নিচে আসার সময় পাচ্ছে না। ঠিক আছে। তুহিন সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। যারার রুমের সামনে এসে পর্দা সরিয়ে দেখে বিছানায় অপু হয়ে শুয়ে আছে। তুহিন রুমে ঢুকতে ঢুকতে বলে, ওই ছেলে যেন দেবদাস হয়ে গেলি নাকি? যারা আচমকা তুহিনের কণ্ঠ পেয়ে উঠে বসে। তুহিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, কি যে বলছো? দেবদাস মানে? আগে জানতাম না তাই দেবদাস হয়ে ঘুরেছি। এখন সব জেনেও দেবদাস হয়ে থাকা মানে বেকার বেকার নিজের ক্ষতি করা। তুহিন বিছানায় বসে শ্বাস ছেড়ে বলে, যাক, বুঝেছিস তাহলে। হুম এখন নিচে চল, বাবা ডাকছে। চলো। পরদিন বিকেলের দিকে রাদিফ, মিষ্টি, রাজ, রাহা চারজনে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। যেতে যেতে একটা নামকরা ক্যাফে সামনে পড়ে। রাহার কথায় ওরা সেখানে যায়। এখানে থেকে বের হয়ে আবার অন্য একটা জায়গায় যাবে। ক্যাফেতে ঝুঁকে চারজনে একটা বড় টেবিল বুক করে। রাহা আর রাজ একপাশে বসে, আর রাদিফ আর মিষ্টি একপাশে বসে। কে কি খাবে তা অর্ডার দেয়। খাবার না আসা পর্যন্ত সবাই টুকটাক কিছু কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পরে এই ক্যাফেতে ঢোকে তুহিন আর যারা। ওদেরও কোনো প্ল্যান ছিল না এখানে আসার। হঠাৎ করে যারার চোখ যায় সামনে থাকা রাদিফের দিকে। বুকের ভিতরে কেমন একটা ছ্যাদ করে উঠল। পাশে আবার একটা মেয়ে, হয়তো এটাই ওর ওয়াইফ হবে। তুহিনা ওদের দেখতে পায়। বিশেষ করে মিষ্টির পাশে রাদিফকে দেখে তারও বুকের ভিতরে অস্থির শুরু হলো। তুহিন মনে মনে ভাবল, এমনটা তো হওয়ার কথা ছিল না। যদি বিয়েটা নাই হওয়ার ছিল, তাহলে মিষ্টিও বা কেন তাকে আগেই বলেনি। মিষ্টির জন্য তুহিনের বুকের ভিতরে যে কষ্ট ছিল, সেটা রাগে পরিণত হতে শুরু করে। রাদিফও ওদের দেখতে পায়। তুহিনের দেখে স্বাভাবিকই ছিল, কিন্তু বিশেষ করে যারাকে দেখার পরে কেমন খটকা লাগল। তুহিন সোজা এগিয়ে গেল রাদিফ আর মিষ্টির দেখে। মিষ্টি তুহিনকে দেখা মাত্রই রাদিফের হাত আঁকড়ে ধরে রইল। তুহিন এসে সামনে দাঁড়াতেই রাদিফ উঠে দাঁড়ালো, সাথে মিষ্টি আর রাজ রাহাও দাঁড়ালো। তুহিন রাদিফের দিকে এক নজর তাকিয়ে মিষ্টির দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন আছো মিষ্টি? মিষ্টি উত্তর দিতে গিয়েও থেমে গেল। যদি রাদিফ কিছু বলে তখন? মিষ্টি রাদিফের দিকে তাকালো। রাদিফ চোখ মুখ শক্ত করে তুহিনের দিকে তাকিয়ে আছে। মিষ্টি রাদিফের থেকে কেন উত্তর না পেয়ে তুহিনের প্রশ্নের কোনো উত্তর দেয় না। মিষ্টি রাদিফের থেকে কোনো ইশারা না পেয়ে তুহিনের প্রশ্নের উত্তর দেওয়ার সাহস পায় না। তুহিনের চুপচাপ থাকা কিছুতেই মেনে নিতে পারছে না। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বাঁকা হাসে। মিষ্টি নিচু গলায় বলে, ভালো, আপনি? ভালো। রাদিফ তুহিন আর যারাকে দেখিয়ে মিষ্টির কাছে ঘেঁষে মিষ্টির কোমরে হাত রেখে দাঁড়ায়। তুহিন শক্ত থেকেও দুজনকে এতটা কাছে দেখে নরম হয়ে গেল।
তুহিন টেবিলে দুহাত ভর করে রাদিফকে বলে। তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস, তোকে তো আমি ছাড়বো না। রাদিফ মিষ্টিকে ছেগে সেও টেবিলে দুহাত ভর করে দাঁত চেপে বলে, তোর সামনে আছি, যদি পারিস ছুঁয়ে দেখ। দুজনের কথা শুনে তৎক্ষণাৎ যারা এগিয়ে আসে। তুহিন কিছু বলার আগেই যারা তুহিনকে টেনে নিয়ে বলে, ভাইয়া চলো এখানে থেকে। তুহিন রাগে হিড়হিড় করতে করতে চলে গেল যারার সাথে। রাদিফ বুঝতে পারে হয়তো তুহিন আর যারা ভাই বোন নয়তো কাজিন। তুহিন বাড়ি ফিরে কাউকে কোনোরূপ না দেখে সোজা নিজের ঘরে চলে যায়। রাগে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মিষ্টি আজ রাদিফের অনুমতি ছাড়া তার প্রশ্নের উত্তর পর্যন্ত দিল না। এমনকি রাদিফ মিষ্টির কতটা কাছাকাছি দাঁড়িয়েছিল সেই দৃশ্যটা তুহিনের চোখের সামনে বারবার ভেসে উঠছে। তুহিনের এমন রাগ করে চলে যাওয়াতে সোহেল শিকদার হতবাক হয়ে গেলেন। এরপরেই যারা এলো। সোহেল শিকদার ধীর কণ্ঠে যারাকে ডেকে বলেন, যারা, শোনো তো, জি বড় আব্বু বলো। তুহিনের কিছু হয়েছে? এমন করে কোথায় থেকে ফিরলো? আসলে বড় আব্বু, আমি আর ভাই একসাথে বেরিয়েছিলাম, দুজনে একটা ক্যাফেতে যাই। সেখানে ভাইয়ের চোখে পড়ে সেই মেয়েকে যার সাথে ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। সেখানে থেকেই ভাইয়া অমন রেগে আছে। সোহেল শিকদার ভাবুক গলায় বলেন, ও এই ব্যাপার। কয়েকদিন এমন রাগ হবেই ওর। আস্তে আস্তে ও যখন বুঝতে পারবে মিষ্টি ওর ভাগ্যে ছিল না, তখন আর এমন রাগ করবে না। যারা, শোনো। হ্যাঁ বলো। তুমি এসেছো, দেখো এই তুহিনকে যদি এইটা সেইটা করিয়ে এগুলো থেকে দূরে রাখতে পারো। যারা কপাল কুঁচকে বলে, কিন্তু ভাইয়াকে কি করে এগুলো থেকে দূরে রাখবো? আজকের পরে তো মনে হয় আমার সাথে ঘুরতেও বের হবে না, কারণ আমি আজ ওই ক্যাফেতে যেতে বলেছিলাম। তাহলে অন্য কোনো উপায় বের করতে হবে। এই ঘোরাঘুরি এইটাই হবে না, অন্য কিছু করতে হবে আমাদের। তুমি কতদিন আছো এখানে? 2 মাস। তাহলে তো অনেক দিন। এ রাত 9টার দিকে রাদিফরা বাড়িতে ফিরে এলো। রাজ রাহা নিজেদের রুমে চলে গেল। এদিকে রাদিফ আর মিষ্টিও। মিষ্টি বোরখা হিজাব খুলে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই রাদিফ ফ্রেশ হতে ঢুকে। মিষ্টি রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। সবাই বসে গল্প করছে। সেও এসে আনোয়ারা বেগমের কাছে বসে। রাদিফ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে মিষ্টি রুমে নেই। রাদিফও রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। সেখানে দেখতে পায় মিষ্টি আনোয়ারা বেগমের পাশে এসে বসে আছে। রাদিফ ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, মা, খেতে দাও। রুমানা চৌধুরী উঠে দাঁড়ানোর আগেই মিষ্টি দাঁড়িয়ে বলে, ছোট আম্মু, তুমি বসে কথা বলো, আমি যাচ্ছি। ঠিক আছে। মিষ্টি এগিয়ে যায় ডাইনিং টেবিলের দিকে। রাদিফের পাশে দাঁড়িয়ে ওকে খাবার বেড়ে দিতে থাকে। চারজনে ঘুরতে গিয়ে সবাই বাহিরে খেয়ে এসেছে। রাদিফ কিচ্ছু খায়নি, শুধু 1 কাপ কফি খেয়েছে। রাদিফ খেতে খেতে মিষ্টির দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুই খাবি না? না। কেন? বাইরে থেকে খেয়ে এসেছি, খিদে পাইনি এখন। রাদিফ খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে। মিষ্টিও আসে। রাদিফ নিজের ফোনটা চার্জে থেকে মিষ্টি বিছানায় থেকে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে রাদিফের সাথে ছাদে চলে যায়। রাদিফ মিষ্টির থেকে চাদরটা নিয়ে নিজে জড়িয়ে একটা চেয়ারে বসে মিষ্টিকে তার কোলে বসতে বলে। মিষ্টিও বসে। এরপরে রাদিফ চাদর দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে মিষ্টিকে। এরপরে মিষ্টির কানের কাছে মুখ নিয়ে বলে, ওই চারটা দেখতে আজ দুজনে গল্প করি। হ্যাঁ, কোনো বাধা নেই, কোনো ভয় নেই, একদম নিশ্চিন্তে। মিষ্টি মুচকি হাসে। দুজনে এই সেই কথা বলতে বলতে রাত 11টা বেজে গিয়েছে। পরদিন সকাল 10টা। মিষ্টি রুমে ফিরে দেখে রাদিফ রেডি হচ্ছে। মিষ্টি বিছানায় বসতে বসতে বলে, কোথাও যাচ্ছো? একটা বন্ধুর বাড়ি। ও, তুমি একাই যাচ্ছ? না, রোহান সাজিদ আলীর সাথে যাবে। ও, কখন ফিরবে? 2 দিন পরে। মিষ্টি ভাবে হয়তো রাদিফ মজা করে বলছে 2 দিন পরে ফিরবে, তাই আর কোনো প্রশ্ন করল না। রাদিফ রেডি হয়ে মিষ্টির কাছে এসে বলে, মিষ্টির এবার কেমন লাগছে? তার মানে রাদিফ মজা করে বলেনি, যা বলেছে সত্যি বলেছে। সত্যিই 2 দিন বন্ধুর বাড়িতে থাকবে। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, সত্যি 2 দিন থাকবে? রাদিফ গা ছাড়া ভাব নিয়ে বলে, তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি? না, তবু আমার বিশ্বাস হচ্ছে না। 2 দিন কেন থাকবে? অনেকদিন পরে এসেছে, তাই ওরা বলছে সবাই মিলে একসাথে একটু সময় কাটাতে, তাই যাচ্ছে। মিষ্টি মুখটা শুকনো করে বলে, তাই 2 দিন থাকতে হবে? তাড়াতাড়ি ফিরে এসো। রাদিফ হেসে বলে, 2 দিনের আগে না। মিষ্টি রাদিফের কাছে এসে শার্ট ধরে কচলাতে কচলাতে বলে, 2 দিন মানে আজকের দিন চলে যাবে, আবার কালকে সারা দিনও, তারপরের দিন আসবে। আমার কাছে মনে হচ্ছে 2টা বছর। একটু আগে এসো। রাদিফ মুখে দুষ্টু হাসি এনে মিষ্টির দিকে এগোতে এগোতে বলে, আগে আসলে কি দিবি? মিষ্টি আমতা আমতা করে বলে, কি দিব? আমার কাছে কি আছে? রাদিফ মিষ্টিকে বিছানায় ফেলে দেয়। এরপরে মিষ্টির উপরে উঠে মিষ্টির মুখের কাছে এসে বলে, তোর কাছে অনেক কিছু আছে, তবে শোন, আমি শুধু শুধু কেন আগে আসবো? যদি কিছু দিস
তাহলে আগে আসতে পারি। মিষ্টি লজ্জা পেয়ে রাদিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, বজ্জাত লোক। মিষ্টি বিছানায় থেকে উঠে চলে যেতে নিলে রাদিফ ওকে পুনরায় আগের মতো শুইয়ে বলে, এত তারা কিসের? আমি যখন যেতে বলবো তখনই তুই যাবি। এর আগে যদি পা বাড়াস তাহলে পা ভেঙে বিছানায় শুইয়ে রাখবো। ঠিক আছে। কিছুক্ষণ পরে রাদিফ মিষ্টির উপরে থেকে উঠে যেতে যেতে বলে, শোন, এই দুদিন ভালোভাবে থাকিস, কোথায় বের হোস না। আমার ওই তুহিনকে দিয়ে বিশ্বাস হয় না, কখন কি করে। মিষ্টিও উঠে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, আর তুমি পৌঁছে আমাকে জানিও। ঠিক আছে। রাদিফ গাড়ির চাবি নিয়ে বের হবার আগে দরজার সামনে দাঁড়িয়ে বলে। মিষ্টি রাদিফের পেছনে এসে বলে, ঠিক আছে, যাও। রাদিফ চলে যায়। মিষ্টি এসে বিছানায় বসে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। যেই রাদিফের পেছনে সারা দিন ঘুরঘুর করত, সেই রাদিফকে ছাড়া 2 দিন থাকবে? অসম্ভব। রাদিফ ড্রয়িং রুমে এসে তার মাকে বলে, আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি। শুধু আমি না, ওখানে আরো 3 জন আছে। ফিরবো 2 দিন পর। রুমানা চৌধুরী বলেন, ঠিক আছে যা, তবে দেখে শুনে থাকিস। আচ্ছা, আমি গেলাম। বাবাকে বলে দিও। বলবো। রাদিফ চলে যেতে নিয়ে আবার ফিরে এসে হেসে হেসে বলে, আমি 2 দিন পরে ফিরবো বলে তোর বৌমা মন খারাপ করে রুমেই রয়েছে। তুমি একটু তার প্রতি খেয়াল রেখো। রুমানা চৌধুরী হেসে বলেন, হ্যাঁ, এখন তো রাখতেই হবে। সারাদিন এভাবেই কেটে যায়। বিকেলের দিকে মিষ্টি যায় রাজের রুমে। রাজ ল্যাপটপ নিয়ে অফিস সংক্রান্ত কিছু কাজ করছিল। অনেক দিন হয় অফিসে যায় না। তার বাবা চাচা ওদিকে তাড়া দিচ্ছে অফিসে যাওয়ার জন্য, তাই ঠিক করেছে কালকে থেকে অফিসে যাবে। মিষ্টি ভাইয়ের পাশে বসে বলে, ভাইয়া রাহা কোথায়? রাজ ল্যাপটপের দিকে তাকিয়েই বলে ওঠে, ওই দেখ, ড্রয়িং রুমে নয়তো অন্য কোথাও গিয়ে লাফাচ্ছে। ওর ডিং ডিং করে ঘুরে বেড়ানো ছাড়া আর কি মিষ্টি হা হয়ে যায় ভাইয়ের কথা শুনে। রাহা তখন রাগে টকবক করতে করতে রুমে ঢুকতে ঢুকতে বলে, না আপু, ও মিথ্যে বলছে। ও আমাকে কফি বানিয়ে আনতে পাঠিয়েছিল। রাজ তৎক্ষণাৎ মাথা তুলে তাকিয়ে বলে, এই যা, ভুলেই গিয়েছিলাম। আর তোর তো একটাই কাজ, ডিং ডিং করে ঘোরা। তাই হয়তো ভেবেছিলাম তুই ঘুরতে গিয়েছিস। মিষ্টি হাসতে থাকে। রাহা রাজের হাতে কফির মগ দিয়ে মিষ্টির পাশে বসে। সবাই মিলে কথা বলছে। এমন সময় রাদিফকে মিস করছে সবাই। রাজ পাশ থেকে মোবাইল এনে রাদিফের নাম্বারে কল দেয়। রাহা মিষ্টির দিকে খেয়াল করতেই চোখে পড়ে মিষ্টি আগের মতো 3 পিস পরেছে। রাহা সাথে সাথে বলে ওঠে, আপু, তোমাকে শাড়িতে তো বেশি ভালো লাগে, তো আজকে আবার শাড়ি রেখে 3 পিস পরেছো কেন? মিষ্টি হেয়ালি করে বলে, শাড়ি পরতে ইচ্ছে করলো না, তাই পরিনি। আর অনেক দিন হলো 3 পিস পরি না। কথাগুলো স্পষ্টভাবে রাদিফ শুনতে পায়। রাজ কল দিয়ে রেখেছে। রাজ মিষ্টির দিকে ফোন এগিয়ে দিবে এমন সময় আনোয়ারা বেগম মিষ্টিকে ডাক দেয়। মিষ্টির সাথে সাথে উঠে চলে যায়। রাজ ফোন কানে নিয়ে বলে, দাজিজান মিষ্টিকে ডাক দিয়েছে, তাই চলে গেল। 3 জনে একসাথেই বসেছিলাম আর তোকে মিস করছিলাম, তাই তোকে এই সময়ে কল দেওয়া। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি? কালকে মিষ্টির বার্থডে, মনে আছে তোর? ওপাশ থেকে রাদিফ হেসে বলে, ভুলে যাওয়ার মতো দিন কি এটা? তুই যে বলে গেলি 2 দিন বাসায় আসবি না, তাহলে কি রাত 12টায় উইশ করতেই পারবি না? রাদিফ বলে, উফ, এত চিন্তা করিস কেন বলতো? ঠিক টাইমে দেখিস, উইশ করবো। আর তোরা কি প্ল্যান করলি? রাত 12টায় ওর জন্য কেক নিয়ে গিয়ে উইশ করব। ঠিক আছে, করিস। আমি এখন রাখছি, ঘুরতে বেরোবো। ঠিক আছে। রাদিফ ফোন কেটে দিয়ে বিড়বিড় করে বলে, এই 2 ভাই বোন আর আমার বোন 3টার একটারও মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই। বাড়ি গিয়ে 3টাকে বেঁধে রাখবো। এদিকে সোহেল শিকদার তার মেঝো ভাই আরমান শিকদারকে কল দিলেন। সারাদিনে একটা জিনিস ভাবলেন, তুহিনের শখে জারার বিয়ে দিলে মন্দ হবে না, সেটা নিয়েই ভাইয়ের সাথে আলোচনা করবেন। আরমান শিকদার ফোন ধরলেন। হ্যালো আরমান, কেমন আছিস? ভাইজান, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কি করছিস? কিছু না ভাইজান। শোন, তোকে একটা কথা বলতে চাই। বলো। সোহেল শিকদার বলেন, দেখ, তুই তো জানিসই তুহিনের বিয়েটা কি করে হলো না। এখন তুহিন তো মনে কর কোথায় কোথায় রেগে যাচ্ছে, হুটহাট মেজাজ খারাপ করে কি করছে, ওকে বোঝা। আরমান শিকদার কিছুক্ষণ চুপচাপ রইলেন। এরপরে ভাবুক গলায় বলেন, কথাটা মন্দ নাই ভাইজান, আমরাও এটাই চেয়েছিলাম, কিন্তু তুমি তো ওর বিয়ে অন্য জায়গায় ঠিক করলে। আর তুহিন কি এই সময় রাজি হবে? ও রাজি হবে না সেটা আমিও জানি, জোর করেই বিয়ে দিতে হবে। তাছাড়া আর কি, প্রথম প্রথম ওরা নিজেদের মানিয়ে নিতে পারবে না, তবুও সময় গেলে দুজনেই বুঝতে পারবে। তুহিনও তো ভালো ছেলেই,
ওর সাথে আমার মেয়েটাও ভালোই থাকবে, দুজনেই ভালো থাকবে। তাহলে তুই সম্মতি দিচ্ছিস? সম্মতি দিলাম। তুমি ওদের সাথে কথা বলো, আমরা নেক্সট উইকে আসছি। সোহেল শিকদার ফোন কেটে দিলেন। এই সময়ে তিনি এত খুশি হয়েছেন বলার বাহিরে। এর একটু পরেই তিনি রাতের খাবার খাওয়ার জন্য নিচে আসেন। সবাই বসে আছে এখানে, তবে তিনি এখন বলবেন না। তুহিন আর জারাকে আলাদা করে বিয়ের কথা বলবেন। সোহেল শিকদার খাবার খাওয়া শেষ করে তুহিন আর জারাকে দেখা করতে বলেছেন। তুহিন আর জারা খাবার শেষ করে দুজনে একসাথেই যায় সোহেল শিকদারের ঘরে। তিনি বিছানায় বসেছিলেন। তুহিন জারা দুজনে তার সামনে গিয়ে দাঁড়ায়। তুহিন বলে, বাবা কি জন্য ডেকেছ বলো। সোহেল শিকদার নড়েচড়ে বসে বলেন, আমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, যা বলার সোজাসুজি বলতে চাই। এই শুনে তুহিন মনে মনে বলে, ঠিক বলেছ। তোমার এই সোজাসুজির জন্যই সেদিন রাদীপ ড্রাইভার সাথে সবাইকে বোকা বানাতে পেরেছিল। কবে যে তুমি সিরিয়াস হবে? তুহিন তাড়া দিয়ে বলে, বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমার অফিসের কাজ আছে। তুহিন, তোমার সাথে জারার বিয়ে ঠিক করা হয়েছে। বাবার মুখে জারার সাথে বিয়ের কথা শুনে তুহিন জোরে বলে ওঠে, কি বললে বাবা? আমি যারাকে বিয়ে করব? হ্যাঁ, জারাকেই বিয়ে করবে। মজা করছো তুমি? একদমই না। তুহিন গর্জে উঠে বলে, অসম্ভব বাবা, এই কোনোদিনও সম্ভব না বাবা। সম্ভব। আমরা যখন ঠিক করেছি তোমাদের বিয়ে হবে, তখনই তাই হবে। আচ্ছা। তুহিন কিছু একটা ভেবে বলে ওঠে, ওয়েট, তোমরা কি ঠিক করেছো? মানে কে কি ঠিক করলে? আমি তোমার মেজো আব্বু আম্মু। এই কথা শুনতেই জারার চোখ বড় বড় হয়ে যায়। এতক্ষণ সেও সিরিয়াস নাইনি কথাগুলো, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সত্যিই ঠিক করে ফেলেছে। এটা কি আদৌ সম্ভব? দুইজনে দুই প্রান্তে ছিল, একজন আরেকজনকে ভালোবাসত, আর সেখানে ওদের দুজনের বিয়ে? সত্যি অসম্ভব। যারা সাথে সাথে বলে, বড়বাবু, এ হয় না। সোহেল শিকদার জোর দিয়ে বলেন, হয় না মানে কি হবে? তুহিন তো রাগে ফুঁসছে। সোহেল শিকদার তুহিনের দিকে তাকিয়ে কাঠ গলায় বলেন, তুহিন, বিয়েটা অসম্ভব এসব বলো না। আমরা ঠিক করেছি মানে তোমাদের বিয়ে হবেই। আর আমি এর বাহিরে আর একটি কথাও শুনতে চাই না। সামনের সপ্তাহে আরমান আর ভাবি আসছে, আর দুজনে মিলেমিশে বিয়ের জন্য প্রস্তুতি নাও। তুহিন রক্ত চোখে তাকিয়ে বলে, বাবা তুমি কিন্তু আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করেছো। আমি এই বিয়ে করবো না মানে করবো না। এই বলে তুহিন জারার দিকে তাকিয়ে বলে, এই তুইও বিয়েটা করতে চাস না? তাহলে বাবাকে বল। যারা সোহেল শিকদারকে কিছু বলবে ঠিক তখনই তিনি ধমকে উঠে বলেন, কি হচ্ছে কি? আমার কথার উপরে কি বলতে চাও দুজনে? আমি যা বলেছি আমার কথাই শেষ কথা। এখন তোমরা যদি আমার সামনে কান্নাকাটি করে গড়াগড়ি পারো, তাও আমার কথা নড়চড় হবে না। এখন দুজনে যাও, নিজেদের মতো করে প্রস্তুতি নাও। তুহিন নিজের বাবার দিকে একবার তাকিয়ে জারার দিকে তাকালো। এরপরে ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। যারাও অসহায়ের ন্যায় তার বড় আব্বুর দিকে তাকিয়ে রুম থেকে চলে গেল। যারা নিজের রুমের দিকে যেতে যেতে মনে মনে বলে, এটা সত্যিই অসম্ভব। ভাইয়া এখনো মিষ্টিকে ভালোবাসে, আর আমিও তো কালকে পর্যন্ত রাদিফের জন্য দেবদাস হয়ে ঘুরেছি। সেখানে কি করে দুজন দুজনাকে মেনে নিব? সত্যি অসম্ভব। ধ্যাত, কিছু ভালো লাগছে না। কেন যে পাকামি করে দেশে এলাম? ওখানে ছিলাম, ভালোই ছিলাম। এখানে এসে রাদীপকে তো পেলামই না, মাঝখান থেকে ফেসে গেলাম। রাত 11:30 রাদিফ নিজের বাড়িতে এসে পৌঁছায়। গাড়ি পার্ক করে বাড়ির মেইন দরজায় এসে দাঁড়ায়। দরজা ভিতরে থেকে বন্ধ। কি করবে এখন? রাদিফ ফোন বের করে তার বাবার নাম্বারে কল দেয়। কয়েকবার কল দেওয়ার পরে রুবেল চৌধুরী কল ধরলেন। তিনি ঘুম জড়ানো গলায় বলেন, কি হয়েছে রাদিফ? এত রাতে ফোন দিচ্ছ কেন? বাবা, একটু দরজাটা খুলে দাও না। কিসের দরজা? তোমার বাড়ির দরজা। আমি সে দাঁড়িয়ে আছি। কি বলছো? মাথা ঠিক আছে তোমার? তুমি তো বন্ধুর বাড়িতে। তোমার বিশ্বাস না হলে তুমি সে দরজা খুলে দেখো। সত্যি এসেছো? একটু তাড়াতাড়ি এসো না। আসছি, দাঁড়াও। তাড়াতাড়ি এসো, কে যেন বুঝতে না পারে। আসছি। রুবেল চৌধুরী বিছানা থেকে নেমে দাঁড়ায়। রুমানা চৌধুরী বলেন, কে ফোন করেছিল? তোমার ছেলে। এত রাতে কল দিয়ে কি বলল? এসে বলছে। রুবেল চৌধুরী সদর দরজা খুলে দিতেই দেখেন সত্যি সত্যি রাদিফ দাঁড়িয়ে আছে। রুবেল চৌধুরী ভাবুক গলায় বলেন, তুমি এত রাতে চলে এস? রাদিফ তার বাবার সাথে ভিতরে ঢুকতে ঢুকতে বলে, তোর বৌমার কালকে বার্থডে, আজকে রাত 12টায় উইশ করার জন্য আমার চলে আসে। আর আমি কি বন্ধুর বাড়িতে গেছি নাকি? তাহলে কোথায় ছিলে সারাদিন? রাদিফ ফোনের দিকে সময় দেখে তাড়াহুড়ো করে বলে, কালকে সব বলবো, এখন হাতে সময় নেই। 12টা প্রায় বেজে গিয়েছে। রাদিফ ওপরে চলে আসে। নিজের রুমের দরজায় হাত দিতেই বুঝতে পারে দরজা ভিতরে থেকে লক করা। যা দেখে রাদিফ বিড়বিড় করে বলে, এর জ্বালায় পাগল হয়ে যাব। দরজা লাগানোর কি আছে? বুঝতে পারেনি আমি আসবো। রাদিফ তৎক্ষণাৎ ডুপ্লিকেট চাবি বের করে রুমের দরজা খুলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রুমের লাইট অফ, ডিম লাইটও জ্বালায়নি। রাদিফ আলগোছে মিষ্টির পাশে গিয়ে শুয়ে পড়ে।
কমফর্টার উঁচু করে ভিতরে ঢুকে যায়। মিষ্টির কাছে ঘেঁষতেই বুঝে যায় এই মেয়ে শাড়ি পরেছে, কিন্তু রাদিফ তো তখন শুনল যে মিষ্টি 3 পিস পরেছে। রাদিফ সেদিকে বেশি খেয়াল না করে মিষ্টির পেটের মাঝে নিজের ঠান্ডা হাত রাখল। মিষ্টি ঘুমের মাঝে নড়ে চড়ে উঠে একটু সরে যেতে চাইল, কিন্তু রাদিফ ওকে টেনে নিজের বুকের সাথে ওর পিঠ ঠেকালো। এরপরে মিষ্টিকে জাগাতে মিষ্টির ঘাড়ে নাক ঘষতে থাকে, আর মিষ্টির কোমরও শক্ত করে ধরে। মিষ্টি পট করে চোখ খুলে ফেলে। অন্ধকার ঘরে কে শুয়ে আছে? রাদিফ তো ফিরেনি, ফিরবে কালকের পরের দিন। তাহলে কে এসেছে? যদি পরপুরুষ হয়ে থাকে? মিষ্টি কথাগুলো ভেবে সাথে সাথে চিৎকার দিয়ে উঠল। রাদিফ মিষ্টির মুখ চেপে ধরল। মিষ্টির চোখ দিয়ে পানি পড়তে লাগল। কোনো কথাও বলতে পারছে না। আর রাদিফের পারফিউমের স্মেল আসছে। এটা নিশ্চিত এটা রাদিফই। রাদিফ মিষ্টির মুখ চেপে ধরেই মিষ্টিকে বলে, চুপ থাকতে পারিস না? চিল্লাস কেন? আমি এসেছি। মিষ্টি স্বস্তি পেল রাদিফের কণ্ঠ শুনে। রাদিফ মিষ্টির মুখ ছেড়ে দিতেই মিষ্টি রাদিফের দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে। রাদিফও মিষ্টিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভয় পাচ্ছিলে কেন? আমি এসেছি বুঝতে পারিস না? পেরেছি। তাহলে ভয় পেলি কেন? মিষ্টি মিনমিন করে বলে, ভেবেছিলাম পরপুরুষ এসেছে, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। রাদিফ ধমক দিয়ে বলে, একটা ধাক্কা দিয়ে ফেলে দেবো বিছানা থেকে। পরপুরুষ আসবে মানে? তুই কার ঘরে থাকিস? তোমার ঘরে। তাহলে আমি ছাড়া পরপুরুষ আসবে কেন? আর আমি থাকতে কোনো পরপুরুষের সাহস হবে না আমার ঘরে এসে তোকে দেখতে, বুঝছিস? বুঝেছি। রাদিফ আস্তে আস্তে মিষ্টির গলায় মুখ গুজে বাইট দিতে থাকে। মিষ্টি রাদিফের পিঠে লেপ্টে থাকা শার্ট শক্ত করে খামচে ধরে। রাদিফ শেষে মিষ্টির গলায় একটা কামড় বসিয়ে দেয়। মিষ্টি ব্যথায় কুকিয়ে ওঠে। রাদিফ মিষ্টির গলা ছেড়ে মিষ্টির কানের কাছে এসে বলে, হ্যাপি বার্থডে মিষ্টি রানী, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মিষ্টি আচমকা এমন কথা শুনে হেসে ওঠে। রাদিফও উঠে বসে নিজের মোবাইলে সময় দেখিয়ে বলে, দেখ, ঠিক 12টা এসে বয়স করেছে, খুশি হসনি? মিষ্টি ফোনের আলোতে রাদিফের মুখের দিকে তাকিয়ে আবারও জড়িয়ে ধরে। রাদিফ যেই কিছু বলবে ঠিক তখনই রুমের দরজায় এসে নক করে রাজ। বলে, মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, ওঠ তো বোন, দরজা খোল। মিষ্টি রাদিফকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে যায়। লাইট জ্বালিয়ে যেই দরজায় হাত দিবে ঠিক তখনই রাদিফ মিষ্টিকে টেনে ধরে বলে, আমি এসেছি, ওদের বলবি না কিন্তু তুই। ঠিক আছে। ওয়েট, আগে দরজা খুলবি না। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকছি, আমি ঢোকার পরেই খুলবি। ওরা উইশ করুক, তারপর বের হব। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কখন থেকে ডাকছে? ভাগ্যিস রুমের ভেতরের কোনো আওয়াজ বাইরে যায় না, নইলে তো শুনেই ফেলতো। রাদিফ ওয়াশরুমে চলে যাওয়ার আগে মিষ্টির কাছে এসে বলে, এই শোন, কিছু একটা দিয়ে গলা ঢেকে ফেল, লাল হয়ে আছে। মিষ্টি লজ্জা পেয়ে সাথে সাথে চাদর খুঁজতে থাকে। সোফার উপরে দেখতে পায়, চাদরটা শরীরে জড়িয়ে নিয়ে গলাও ঢেকে ফেলে। রাদিফ ওয়াশরুমে ঢোকে। এরপরেই মিষ্টি রুমের দরজা খোলে। রাজ আর রাহা মিষ্টিকে দেখার সাথে সাথে উইশ করে হ্যাপি বার্থডে। রাজের হাতে একটা কেক আর মিষ্টির হাতে কিছু জিনিস, সাথে গিফট বক্স। দুজনে রুমে ঢুকে সোফার কাছে এগিয়ে কেক আর জিনিসগুলো রাখে। মিষ্টিও ওদের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভাইয়া, তোমরা এগুলো কি আগে থেকে প্ল্যান করে রেখেছিলে? প্ল্যান করে রেখেছিলাম, তবে ইচ্ছে ছিল 12টার আগেই তোকে ডাকবো। তাহলে ডাকলে না কেন? ভাবলাম এই সময় রাফিদ হয়তো তোকে ফোন দিয়ে উইশ করছে, তাই আমরা আগে আসিনি। পাশে থেকে রাহা বলে, আপু, তোমার ফোন কোথায়? ভাইয়া উইশ করেনি, এখন কল দাও ভাইয়াকে। মিষ্টি আফসোস নিয়ে বলে, আমার আর ফোন রাদীপ ভেঙে ফেলেছে। ভেঙে ফেলেছে? ও, এই জন্যই তো কয়েকদিন ধরে তোমার হাতে ফোন দেখিনি। আমি ভাবতাম হয়তো তোমার দরকার হয় না, তাই ফোন হাতে রাখো না। রাজ উঠে দাঁড়িয়ে বলে, তার মানে রাফিদ তোকে উইশ করেনি? মিষ্টি নিশ্চুপ হয়ে থাকে। রাজ আর রাহা ধরেই নিয়ে রাদিফ উইশ করেনি, কিন্তু ওদের মন আরেক কথা বলছে। রাদিফ মিষ্টিকে আগে উইশ করবে না, এটা হতেই পারে না, কিন্তু প্রমাণ বলছে উইশ করেনি। রাজ মিষ্টিকে বলে, এই মিষ্টি, এখানে আয়, কেক কাটবি, রাত অনেক হয়েছে। মিষ্টি এগিয়ে গিয়ে সোফায় বসে। দুজনে দুই পাশে বসে। রাহা মিষ্টিকে বলে, থাক আপু, মন খারাপ করো না। ভাইয়া আসলে ভাইয়াকে একটা রুমে বেঁধে রাখবো, তোমাকে উইশ না করার মজা বোঝাবো। আগে জানলে আমরাই ঠিক 12টায় উইশ করতাম। কেন যে ভাইয়ার অপেক্ষা করতে গেলাম, মাঝখান থেকে তোমাকে পরেই উইশ করতে হলো। রাদিফ ওয়াশরুম থেকে বের হতে হতে বাঁকা হেসে বলে, তোর ভাইয়া তোদের থেকে ফাস্ট। রাদিফকে দেখে রাজ আর রাহা ভূত দেখার মতো চমকে ওঠে। দুজনে উঠে দাঁড়ায়। মিষ্টি বসে হাসছে। রাহা ভাইয়ের কাছে এসে খুশি হয়ে বলে, ভাইয়া খুব ভালো, ভাবতেই পারিনি এমন কিছু করবে। রাদিফ রাহার কাঁধে হাত রেখে বলে, তো আগে উইশ করেছে, এখন কি আমাকে রুমে বেঁধে রাখবে?
রাহা দাঁত এলিয়ে হেসে বলে, না ভাইয়া, তুমি যদি সত্যি না আসতে তাহলে বেঁধে রাখতাম। রাদিফ বোনের কানের কাছে এগিয়ে ফিসফিস করে বলে, যাতে তুই তেরে বিনে করে এখান থেকে সেখানে যেতে না পারিস। ভাইয়া! রাদিফ ঠোঁট কামড়ে হেসে বলে, চল, কেক কাটতে হবে, সময় নেই। কেক কাটার মুহূর্ত শেষ হলো। রাজ আর রাহা উঠে দাঁড়িয়ে একটা গিফট বক্স এগিয়ে দিতে দিতে বলে, আমরা উইশ করাতেও পেছনে পড়ে গিয়েছিলাম, আর মনে হয় না গিফটেও পেছনে পড়ে যাব। আমরা ফার্স্ট। রাদিফ বিছানায় গিয়ে আইসি ভঙ্গিতে বসে বলে, না, এবারে তোরা পারিস না, গিফট আমি আগে দিয়েছি। মিষ্টি ভাবার চাক্কা খেয়ে যায়। কই গিফট দিয়েছে? গিফট দিলে তো বলতো, তাহলে বলল না কেন? আর ওদের সামনে মিথ্যে বলছে। মিষ্টির সাথে সাথে রাদিফের কাছে এসে বলে, কোথায় গিফট দিয়েছো? আমি তো দেখলাম না, মিথ্যে কেন বলছো? রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে হেসে বলে। তোর হাত দেখ। মিষ্টি নিজের 2 হাত সামনে এনে ধরে, একটা ডায়মন্ডের রিং হাতে পরানো। মিষ্টি যখন ঘুমিয়েছিল ঠিক তখনই রাদিফ ওকে পরিয়ে দিয়েছিল। রাজ এগিয়ে এসে নিজেদের গিফট বক্স খুলে মিষ্টির রিং পরানো হাতে নিজেদের গিফট স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দেয়। এরপরে মিষ্টির হাত রাদিফের দিকে দেখিয়ে বলে, তুই লাস্ট হয়েছিস, আমরা ফার্স্ট, আর আমাদের কথাই লাস্ট। আমরা পেছনে পড়ব না, মিথ্যে বলে হলেও আগে থাকব। সবাই খিলখিলিয়ে হাসতে থাকে। এরপরে কিছু কথা বলে রাজ আর রাহা চলে যায়। মিষ্টি গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাদিফ বিছানায় শুয়ে পড়তে পড়তে বলে, মিষ্টি, তোকে কিন্তু আরেকটা গিফট দিয়েছি, দেখেছিস? মিষ্টির নাক মুখ কুচকে বলে ওঠে, না, কোথায়? হাতে তো নেই, এই যে পায়েও তো নেই। রাদিফ মিষ্টির কথায় হেসে বলে, চাদর খুলে আয়নার সামনে যা, দেখতে পাবি। মিষ্টি তাই করে। গায়ের চাদর খুলে আয়নার কাছে গিয়ে দাঁড়ায়। চোখে পড়ে গলায় স্বর্ণের চেনটা, সাথে রাদিফের দেয়া কামড়ের দাগটাও চোখে পড়ে। রাদিফ আয়নায় মিষ্টির দিকেই তাকিয়েছিল। রাদিফের চোখে চোখ পড়তে লজ্জায় চোখ নামিয়ে নেয় মিষ্টি। এরপরে ধীর পায়ে রুমের লাইট নিভিয়ে রাদিফের পাশে এসে শুয়ে পড়ে। রাদিফ মিষ্টিকে এক ঝটকায় নিজের বুকের উপরে এনে বলে, তোর জন্য তো কষ্ট করে এত দূর থেকে এসে উইশ করলাম, সারপ্রাইজ দিলাম, আর তুই আমাকে কিছু না দিয়ে শুয়ে পড়েছিস। সকালবেলা যারা আসে তুহিনের রুমে। তুহিন বসেছিল রুমে। যারা আসাতে সে বলে, আয়, তোর কথাই মনে মনে ভাবছিলাম, এখানে এসে বস, কিছু কথা আছে। যারা তুহিনের পাশে বসে বলে, আমারও তোমার সাথে কথা আছে। বল। ভাইয়া, বড় আব্বু যেভাবে বলল, মনে হলো আমাদের বিয়ে করা ছাড়া আর কোনো পথ নেই। আমাদের অমত করে ওরা কেউ আমলে নেবে না, বিয়ে করতেই হবে। ঠিক বলেছিস। এখন কি করবে তাহলে? বাবা মাও আসছে, আর আমারও বিদেশে যাওয়ার শখ নেই, বাড়িতেই থাকবো। আর বাড়িতে থাকতে হলে বিয়েটা করতে হবে। তাহলে এখন কি করব আমরা? কিছু ভেবেছো? তুহিন ভাবুক গলায় বলে, শোন, তোর একটা কাজ করতে হবে, বিয়েটা আমরা করব। কিন্তু ভাইয়া। তুহিন যারাকে থামিয়ে দিয়ে বলে, আগে পুরোটা শোন, বিয়েটা আমরা করব, এরপরে আমরা একটা ফ্ল্যাটে উঠে যাব। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। এর সাথে তোকে এখানে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিব। তুই পড়ালেখা কন্টিনিউ করবি আর আমি অফিস। এইভাবে চলতে চলতে কিছুদিন পরে জানিয়ে দেবো সবটা, দেখবি তখন তারা কেউ কিছু বলবে না, আর শেষে ডিভোর্স হয়ে যাবে। যারা তুহিনের কথা শুনে সেও কথাগুলো ভাবল। তুহিন খারাপ কোনো কথা বলেনি। ভাবতে ভাবতে যারা খুশি হয়ে বলে, ভাইয়া তাহলে তাই হবে। তুহিন গম্ভীর গলায় বলে, এটা তো পরের প্ল্যান, এখন কি করবি তা ভেবেছিস? এখন আমাদের সবার সামনে, বিশেষ করে বাবার সামনে নাটক করতে হবে। তোর আর আমার মাঝে হবু বর বউ ভাই বানতে হবে। যারা কি যেন ভাবতে থাকে। এর মাঝে তুহিনের মাথায় মিষ্টির কথা আসে। বিয়ের আগেও হবু বরবউ হয়েছিল, কিন্তু রাদিফ তাকে মিষ্টিকে পেতে দিল না। যারা তুহিনের মুখের সামনে তুড়ি মেরে বলে, কি ভাবছো? কেমন করে নাটক করব বলে দাও। তোর সাথে বর বউ হিসেবে নাটক আসবে কি করে, এটাই তো মাথায় আসতেছে না। তবুও শোন, আমাকে দেখে মনে কর ওই যে একটু লজ্জা লজ্জা পাবি। শোন, আবার বেশি লজ্জা পাস না, আর সবার সামনে আমাকে একটু আলাদা কেয়ার করবি, আমিও করব। যারা মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। এরপরে বলে, ঠিক আছে, চিন্তা করো না, নাটক পারফেক্ট হবে। তুহিন যারার দিকে তাকিয়ে কড়া গলায় বলে, শোন, বেশি ওভার অ্যাক্টিং করিস না, নাহলে ওখানেই মার খাবি। সকালবেলা মিষ্টি নিজের রুমেই বসেছিল। রাদিফ ওঠেনি, উবু হয়ে শুয়ে আছে। তার পাশে বসে ভেজা চুলগুলো মেলে দিয়ে বসে আছে মিষ্টি। রাতের কথাগুলো মনে হতেই লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে মিষ্টি। এর একটু পরে আনোয়ারা বেগম এসে রুমে নক করে, দাদু ভাই, তুমি নাকি বাড়ি ফিরাইছো? মিষ্টি বিছানা থেকে নেমে আঁচল টেনে বড় করে ঘোমটা দিয়ে দরজা খুলে দেয়। দাদিজান ভেতরে এসো, দরজা খোলাই আছে। আনোয়ারা বেগম রুমে ঢুকে বিছানায় বসেন। এরপরে রাদিফকে দেখে মিষ্টিকে বলেন, এত রাত কইরা বাড়ি ফিরায় ঠিক মতো ঘুমাইতেও পারো নাই, তাই এখন ঘুমাই আসো নাকি? দাদিজান ঠিক বলেছো।
রাদিফ নড়ে চলে উঠে তাকায়, দেখে আনোয়ারা বেগম তার পাশে বসে আছে আর মিষ্টির সাথে কথা বলছে। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে আছে, মিষ্টিও রাদিফের দিকে তাকায়। আনোয়ারা বেগম হুট করে মিষ্টির হাত ধরে নিজের পাশে বসান। এরপরে মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধানো গলায় বলেন, দাদু ভাই তোমাগো বিয়া হইছে শুইনা অনেক খুশি হইছি, কর মতো না। এখন দিন যাইতে যাইতে বাসা গাছা কিছু নিয়া নাও, তোমাগো বাসা নেওয়ার বয়স তো হইছেই, সময় থাকতে থাকতে বাসাটা নিয়া নাও। মিষ্টি ভয়ার্ত চোখে রাদিফের দিকে তাকায়। রাদিফের চোখমুখ রাগে লাল হয়ে গিয়েছে। আনোয়ারা বেগম মিষ্টির মাথায় হাত রেখে আবারও বলেন, কি হইল মাইয়া, কথা কও না কেন? শরম পাইতাছ? প্রথম প্রথম পাইবাই, এখন চলো আমরা দইরা সিঁড়িগুলা পার কইরা দিব, আর রাদি উঠলে আমার কাছে যাইতে কইও। মিষ্টি সাথে সাথে উঠে দাঁড়িয়ে হাসার চেষ্টা করে বলে, বলবো, এখন চলো তোমাকে নিচে দিয়ে আসি। মিষ্টি আনোয়ারা বেগমকে নিয়ে চলে যায়। রাদিফ উঠে ওয়াশরুমে চলে যায়। মেজাজ খারাপ হয়ে গিয়েছে বাচ্চার কথা শুনে। ওয়াশরুমে ঢুকে ইচ্ছে করছে সব ভেঙে চুরে ফেলতে। হাতের কাছে যা পেয়েছে সব ফেলে দিয়ে স্থির হয়ে দাঁড়ায় বেসিনের আয়নার সামনে। বিড়বিড় করে বলে, এদের বাচ্চার জন্য এত তোলপাড় কেন? আমার ইচ্ছে হলে তবেই তো। মিষ্টিকে বলে দিয়েছি তো, আরও সময় দেব। ওদের কথা শুনে মিষ্টির মতো পাল্টানোর আগে মিষ্টিকে বোঝাতে হবে। রাদিফ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মিষ্টি এখনও রুমে আসেনি দেখে রাদিফের মেজাজ আরও খারাপ হয়ে যায়। রুমের সামনে গিয়ে মিষ্টিকে হাই তুলে ডাকে। মিষ্টি রাদিফের ডাক শুনে মিনিট দুইয়ের মধ্যেই রুমে চলে আসে। রাদিফ বিছানায় বসে সিগারেট টানছে। মিষ্টি রাদিফের দিকে তাকিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপরে ধীর পায়ে রাদিফের সামনে এসে দাঁড়ায়। রাদিফ মিষ্টির দিকে তাকিয়ে বলে, নিচে নিশ্চয়ই বাচ্চা নিয়ে কথা হচ্ছিল। মিষ্টি আশফাস করতে করতে বলে, হচ্ছিল। তুই কি বলেছিস? কিছুই বলিনি। রাদিফ তপ্ত শ্বাস ফেলে আরেকটা সিগারেট ধরালো। মিষ্টি রাদিফের পাশে বসে নিচু গলায় বলে, তোমাকে একটা কথা বলবো। রাদিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি কথা বলবি বল। মিষ্টি যা বলতে চেয়েছিল সেটা বলল না, কথাটা লুকিয়ে নিয়ে অন্য কথা বলে ওঠে। আসলে কি বলতো, সবাই না ওইখানে মজা করে বাচ্চার কথাগুলো বলছিল, আর দাদি জানো তো সিরিয়াস হয়ে বলেনি। তুমি রেগে যেও না, ওনারা বলতেই পারে, তাই এটাকে সিরিয়াস নিয়ে রাগ করো না প্লিজ। রাদিফ মিষ্টির চোখের দিকে তাকালো। মনে হচ্ছে মিষ্টি কিছু লুকাচ্ছে। মিষ্টি রাদিফের চোখে চোখ রাখতে পারল না। চোখ নামিয়ে বলে ওঠে, নিচে চলো, খাবার খাবে। তোমার খিদে নেই? তোমার খিদে নেই, তবে আমার তো খিদে পেয়েছে। চলো, আমি তোমার ছাড়া খাই না, জানো না তুমি। রাদিফ ওয়াশরুমে যেতেই মিষ্টি মনে মনে বলে ওঠে, তুমি বাচ্চা কেন চাও না এটাই বুঝি না আমি। বলেছো তো সময় নেবে, আমিও তাই করব, কিন্তু এভাবে বাচ্চার কথা শুনে হুঠাৎ রেগে যাওয়া ভালো লাগে না আমার। এটা শিকদার বাড়িতে সোহেল শিকদার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছেন অফিসে যাবেন বলে। তার গাড়ি নষ্ট হয়েছে বলে আজ তুহিনের সাথে যাবেন। তুহিন এখনও রেডি হয়ে নিচে আসেনি। এদিকে তুহিন নিজের রুমে রেডি হচ্ছে আর জারাকে বলছে কখন কোথায় কি কি বলতে হবে। তুহিন রেডি হওয়া শেষে জারাকে বলে, যারা যা যা বললাম মনে রাখিস, আর এখন আমার সাথে নিচে যাবে। এরপরে সবার সামনে কি বলতে হবে সেটা তো জানিসই। চলো যাই। আর শোন, অফিসে থাকার সময় তোকে যখন মেসেজ দিব তখনই কল দিবি। তখন কি বলতে হবে মনে আছে তো? মনে আছে। আর শেষ কথা, অ্যাক্টিং বেশি বেশি করিস না কিন্তু। যারা তুহিনের পিঠে কিল মেরে বলে ওঠে, বেশি বেশি মানে? বলেছি তো, যা যা বলেছ তাই তাই করব। তুহিন নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তুহিন ড্রয়িং রুমে পা রাখতেই যারা তাড়াহুড়ো করে নিচে আসে। তুহিন সোহেল শিকদারের সামনে গিয়ে বলে, বাবা চলো তাহলে। যারা তুহিনের পেছনে এসে দাঁড়িয়ে বলে, শোনো না। ও তুই কিছু বলবি? বলবো। আসলে আজকে একটু তাড়াতাড়ি ফিরে এসো, তোমার সাথে শপিংয়ে বেরোবো। এই কয়েকদিনের মধ্যে তো সব গোছানো দরকার আমার আর তোমার, তাই আর কি বলছিলাম আজকেই যেতে হবে। ঠিক আছে, রেডি হয়ে থাকিস, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে যেও। তুই রুমে যা। দুজনের কথা শুনে সোহেল শিকদার তবদা খেয়ে গেলেন। তার মাথা কেমন ঘুরছে। কালকে পর্যন্ত তারা বিয়ের জন্য না করে গিয়েছে, আর সকালেই দুজনের মাঝে এত চেঞ্জ। সত্যি ভাবাচ্ছে তাকে। তিনি কি স্বপ্ন দেখছেন নাকি? তার ভাবনার মাঝে তুহিন তারই হাত ধরে হালকা ঝাঁকুনি দিয়ে বলে, বাবা কি হলো, কোথায় হারালে? লেট হয়ে যাচ্ছে, চলো। চলো। তুহিন আর সোহেল শিকদার বাড়ির সদর দরজা পেরিয়ে গেলেই যারা তুহিনকে মেসেজ লিখে দেয়, কেমন হয়েছে ফার্স্ট অ্যাক্টিং? এর সাথে সাথে তুহিন মেসেজের রিপ্লাই দেয়,
ফাটাফাটি করেছিস, এইভাবে চালিয়ে যা। তুহিন ফোন রেখে গাড়িতে উঠে চলে যায় অফিসের উদ্দেশ্যে। দুপুরবেলা লাঞ্চ টাইমে তুহিন নিজেরই কেবিনে বসেছিল। লাঞ্চ টাইম শেষ হলে একটা মিটিং আছে, সেটারই প্রস্তুতি নিচ্ছে। সেই মুহূর্তে একজন স্টাফ এসে তুহিনের কেবিনে নক করে। তুহিন ভিতরে ঢোকার পারমিশন দেয়। স্টাফ বলে, স্যার, আপনার বাবা আপনাকে ডেকেছে। বলো, আসতে। স্টাফ চলে যায়। তুহিন ইম্পর্টেন্ট ফাইল দুটো হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপরে ডেস্কে থেকে ফোন হাতে নিয়ে যারাকে মেসেজ দেয়। যারা গুনে গুনে 5 মিনিট পরে ফোন দিবি, যা যা শিখিয়ে দিয়েছি তাই তাই বলবি। যারা তুহিনের মেসেজের অপেক্ষায় ছিল সে সাথে সাথে লেখে। ঠিক আছে। তুহিন তার বাবার কেবিনে আসে। সোহেল শিকদার ফোন দেখছিলেন। তুহিন তার মুখোমুখি চেয়ারে বসে বলে, লাঞ্চ করেছো? করেছি। তুমি করেছো? না, ইচ্ছে করছে না, মিটিং শেষ হলে খাবো। তুহিন ফোনটা ডেস্কে রাখল যাতে যারা কল দিলে ওর নামটা তার বাবা দেখতে পারে। মিনিট 2 পরে ফোনটা বেজে ওঠে। সোহেল শিকদার ফোনের দিকে তাকিয়ে দেখতে পান যারার নাম। তুহিন ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে নেয়। ওপাশ থেকে যারা বলে, তুই কি করছো এখন? লাঞ্চ টাইম চলছে এখন, বাবার সাথে বসে কথা বলছে। তুই কি করছিস? কিছুই করছি না। খেয়েছো? না, তুই? খেয়েছি। আর তুমি খাওনি কেন? যদি অসুস্থ হয়ে পড়ো তখন? তুহিন আর যারার কথাগুলো সোহেল শিকদার পাশে থেকে শুনতে পেয়েছেন, কিন্তু তিনি যে শুনতে পেয়েছেন সেটা তিনি প্রকাশ করলেন না। গলা খাকারি দিয়ে ফোন দেখতে লাগলেন। তুহিন ফোন কানে থেকে সরিয়ে সোহেল শিকদারের দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা, তুমি ফাইলগুলো একটু দেখে নাও, আমি একটু কথা বলে আসছি। যাও, দেখে নিচ্ছি আমি। তুহিন কেবিনের বাহিরে চলে যায়। সোহেল শিকদার ভাবুক হয়ে গেলেন। তিনি কি সত্যি স্বপ্ন দেখছেন নাকি? দুজনের মাঝে এত পরিবর্তন অসম্ভব, তার বিশ্বাস হচ্ছে না। কিন্তু সামনে যা দেখছেন তা অবিশ্বাস করার মতোও না। তুহিন কেবিন থেকে বেরিয়ে যারাকে বলে, জাস্ট ফাটাফাটি হচ্ছে, এরপরে আস্তে আস্তে কাপলদের মতো মিষ্টি মিষ্টি কথা বলবি। আর শোনো ভাইয়া, আবার কখন কল দিব? বুঝেছিস? বাড়িতে ফেরার পথে, এই বিকেলে বিকেলে। তুই চিন্তা করিস না, আমি তোকে মেসেজ দিয়ে আগে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি এখন। তুহিন কল কেটে দিয়ে কেবিনে ঢোকে। সোহেল শিকদার কিছুক্ষণ চুপচাপ থেকে বলে ওঠেন, তুহিন, তোমাকে একটা কথা বলবো। বলো। তোমার কি বিয়ে নিয়ে সিরিয়াস হয়েছো? কিন্তু হঠাৎ এই প্রশ্ন? না মানে, তোমরা তো না করেছিলে, আর এই অল্প সময়ের মধ্যেই দুজনে এতটা সিরিয়াস। তবে সিরিয়াস হওয়ার না হও, বিয়ে কিন্তু হবেই। এই তোমাকে ছুলাম, ছুঁয়ে কথা দিলাম, আমি যারাকেই বিয়ে করব, আর আমরা এখন যেমন সিরিয়াস ঠিক তেমনই থাকবো। বিকেলবেলা রাদিফ বাহিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মিষ্টি ঘুমিয়ে আছে। রাদিফের মোটেও ভালো লাগছে না একা একা। ইচ্ছে করছে মিষ্টিকে খোঁচা মেরে জাগিয়ে দিতে, কিন্তু বেচারির ঘুমন্ত মুখটা দেখে খোঁচা মারতে মন চাচ্ছে না। রাদিফ রেডি হয়ে মিষ্টির পাশে দাঁড়িয়ে রইল। কি করবে ভেবে পাচ্ছে না। হুট করে রাদিফের মাথায় এক শয়তানি বুদ্ধি চাপল। সাথে সাথে মিষ্টিকে আস্তে করে ডেকে ওঠে, মিষ্টি, মিষ্টি, শোন না। মিষ্টি চোখ পিটপিট করে তাকালো। এই দেখে রাদিফ বলে, শোন না, একটু ওঠ। মিষ্টি কোনোরকম ঘুম কাটিয়ে উঠে বসে। এরপরে মিহি গলায় বলে, কি হয়েছে? ডাকছো কেন? তোকে আমার সাথে যেতে হবে। কোথায় যাব? বাইরে। কেন? এই পাগলটা কি কিচ্ছু বোঝে না। তোর বার্থডে আজ, চল আজকে তোকে কোথাও ঘুরতে নিয়ে যাই। মিষ্টি আবারও কমফোর্টার জড়িয়ে শুয়ে পড়তে পড়তে বলে, আমি যাব না, আমার শরীরটা ভালো লাগছে না। রাদিফ মিষ্টিকে টেনে বসিয়ে বলে, আরে তুই চুপচাপ গাড়িতে বসে থাকবি, তোকে হাঁটতেও বলবো না, চল না। কিন্তু আমার যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না, আমি ইচ্ছে করিয়ে দিব, চল। মিষ্টি রাদিফের জোড়াজড়িতে বিছানায় থেকে নেমে ফ্রেশ হতে যায়। এরপরে রেডি হয়ে রাদিফের সাথে চলে গেল। তুহিন ড্রাইভ করছে, উদ্দেশ্য বাড়ির দিকে। ব্যাক সিটে সোহেল শিকদার বসে আছেন। সেই সময় তুহিনের ফোনে যারার কল এলো। তুহিন ধরল না। এরপরে আবারও ফোন বেজে ওঠে। তুহিন বিরক্তি প্রকাশ করে ফোনটা হাতে নিয়ে নাম্বার দেখে আবার ডেস্কে রেখে দেয়। পেছন থেকে সোহেল শিকদার বলে ওঠেন, তুহিন ফোন বাজছে, ধরছো না কেন? ইম্পর্টেন্ট না, আর খুব টায়ার্ড লাগছে, কথা বলার মুডে নেই। তবুও কলটা ধরো। ইম্পর্টেন্ট বলছো না যখন, আবার ইম্পর্টেন্টও হতেও তো পারে। বাবা, ইম্পর্টেন্ট না। কে কল দিয়েছে? যারা। ধরে কথা বলো। তুহিন ফোন নিয়ে কলটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে যারা বলে, কখন থেকে কল দিয়ে যাচ্ছি? কি এমন কাজ করছিলে যে আমার কল ধরছিলে না? আসলে ড্রাইভ করছিলাম। ও, বাড়ি ফিরে? তুই কি করছিস? বসে আছি। তোমার আসতে কতক্ষণ লাগবে? রাস্তায় জ্যাম আছে, আধা ঘন্টা লাগবে। এই শুনে যারা খানিকটা মন খারাপ নিয়ে বলে, তোমার ফিরতে এত লেট হবে? তাহলে কি আজকে শপিংয়ে নিয়ে যাবে না? এপাশ থেকে তুহিন বলে, এতে মন খারাপ করছিস কেন? আমি বাসায় গিয়ে তোকে শপিংয়ে নিয়ে যাব, তুই রেডি হয়ে থাক। সোহেল চৌধুরী দুজনের কথা শুনতে না পেলেও এবার ছেলের কথা শুনতে পাচ্ছেন।
ছেলের শেষের কথাটা শুনে তিনি হতভম্ব। মাত্র বলল শরীর টায়ার্ড লাগছে, আবার এখনই যারাকে বলছে বাসায় গিয়েই শপিং করতে নিয়ে যাব। এটা কি তারই ছেলে, নাকি একদিনে কেউ পাল্টে দিয়েছে? রাত 10টার দিকে রাদিফ আর মিষ্টি বাড়ি ফিরে আসে। দুজনে বাহিরে রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, তাই রুমে ফিরে সোজা শুয়ে পড়ল। মাঝরাতে মিষ্টির হুট করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই টের পায় পেটে চিনচিনে ব্যথা হচ্ছে। এটাই মূলত ঘুম ভেঙে যাওয়ার কারণ। মিষ্টি রাদিফের ছাড়িয়ে উঠে বসে, এরপরে কমফর্টার সরিয়ে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে ঢুকে যা দেখতে পায় তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তৎক্ষণাৎ বিড়বিড় করে বলে ওঠে, এখনই হতে হলো? কয়েকদিন পর হলে কি ক্ষতি হতো? ধুর। মিষ্টির পেটে ব্যথা বেড়ে চলল। এরপরে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে পা রাখতেই মনে হলো ব্যথা আরও বেড়ে গিয়েছে। মিষ্টি রুমের দরজা খুলে চলে গেল নিজের রুমে। রাদিফও জেগে গিয়েছে, তবুও ঘুমের ভান করে শুয়ে রইল। মিষ্টি মিনিট 2 পরে নিজের রুম থেকে ফিরে এলো রাদিফের রুমে। দরজা লাগিয়ে দিয়ে কাভার থেকে 3 পিস বের করে ওয়াশরুমে ঢুকল আবার। রাদিফ মিষ্টির কাণ্ড দেখে যা বোঝার বুঝে গেল। মিষ্টি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল রাদিফের পাশে। প্রথমে রাদিফকে জড়িয়ে ধরল, কিন্তু বেশিক্ষণ জড়িয়ে ধরে রাখতে পারল না। প্রচণ্ড পেট ব্যথায় কাঁচুমুচু হয়ে অন্যদিক হয়ে শুল। রাদিফ মিষ্টির কাণ্ডে মুচকি হেসে উঠে বসল। এরপরে বিছানায় থেকে নেমে রুমের দরজা খুলে বাহিরে চলে গেল। এর কিছুক্ষণ পরেই রাদিফ ফিরে এলো। দরজা লাগিয়ে দিয়ে মিষ্টির পাশে এসে শুয়ে পড়ল। এরপরে মিষ্টিকে টেনে নিজের কাছে এনে হট ওয়াটার ব্যাগটা মিষ্টির তলপেটে রাখল। মিষ্টি রাদিফের কাজে অবাক হলো বইকি। রাদিফ মিষ্টিকে জড়িয়ে ধরে শুয়ে রইল, মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগল। মিষ্টি কোমল কণ্ঠে বলে ওঠে, তুমি সারা জীবন এভাবেই আমার পাশে থেকো। থাকবো। এভাবে কেটে গেল 3 মাস। চৌধুরী বাড়ির সবাই এখন বেশ হাসি খুশি। আগের মতো কোনো ঝামেলা নেই। রাহার প্রেগন্যান্সির সময় এখন 7 মাস। রাজ নিজেদের কোম্পানিতে কাজ করছে। এর মাঝে রাদিফ জাপানি ফিরে গিয়েছিল কয়েকবার কিছু দরকারি কাজে। এরপরে আবার ফিরেও এসেছে। রাদিফ, রাজ, মিষ্টি, রাহা এই 4 জনে মিলে আবার আনোয়ারা বেগমকে বাড়িতে রাখতে সক্ষম হয়েছে। আজ রাত 10টার দিকে মিষ্টি কাঁদতে কাঁদতে রুমানা চৌধুরীর রুমে নক করে। প্রতিদিনের মতো আজও রাদিফ গিয়েছে বাহিরে, কিন্তু আজকে এখনও ফিরেনি। এদিকে রুবেল চৌধুরী দরজা খুলে মিষ্টিকে দেখে চিন্তিত কণ্ঠে বলেন, কি হয়েছে মিষ্টি? কিছু না ছোট আব্বু। এই বলে মিষ্টি রুমে ঢোকে। রুমানা চৌধুরী বিছানায় বসেছিলেন। মিষ্টি রুমানা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ছোট আম্মু, তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? আর তোকে এমন লাগছে কেন মা? এখানে বস। মিষ্টি রুমানা চৌধুরীর পাশে বসে আশফাস করতে করতে রুবেল চৌধুরীর দিকে তাকালেন। রুবেল চৌধুরী মিষ্টির চাহনি বুঝতে পেরে বলেন, তোমরা দুজনে কথা বলো, আমি নিচে থেকে আসতে। রুবেল চৌধুরী রুমের দরজা চাপিয়ে চলে গেলেন। এরপরে রুমানা চৌধুরী মিষ্টির কাঁধে হাত রেখে বলে ওঠেন, তোর ছোট আব্বু চলে গিয়েছে, কি হয়েছে আমাকে বল। মিষ্টি তৎক্ষণাৎ রুমানা চৌধুরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। রুমানা চৌধুরী মিষ্টির কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনি অস্থির হয়ে উঠলেন। তিনি ভাবলেন, এই মেয়ে তো সহজে কাঁদে না, কি এমন হয়েছে যার জন্য কাঁদছে? রাদীপ কিছু বলেছে? কিন্তু ও তো মনে হয় বাড়িই ফিরেনি, ফিরলে তো টের পেতাম। রুমানা চৌধুরী কথাগুলো ভেবে সাথে সাথে মিষ্টিকে সোজা করে চোখ মুখ মুছে দিয়ে নরম গলায় বলেন, মিষ্টি, কি রে, কি হয়েছে বল আমায়? শরীর খারাপ নাকি রাদীপ কিছু বলেছে? মিষ্টি নাক টেনে বলে, না, রাদিফ কিছু বলেনি। তাহলে কাঁদছিস কেন? মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, ছোট আম্মু, অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমার। রুমানা চৌধুরী কপালে ভাঁজ এনে বলেন, ভুল? কি ভুল হয়ে গিয়েছে? আর একটুও কাঁদতে দেখলে মার খাবি। আমি তোর মা তো, আমাকে বল কি হয়েছে? আমার বড্ড চিন্তা হচ্ছে। মিষ্টি চোখ মুছে বলতে নিয়ে আবার কেঁদে ওঠে। রুমানা চৌধুরী মিষ্টির কান্না দেখে বুঝতে পারলেন মেয়েটার সত্যি কিছু হয়েছে। রুমানা চৌধুরী বলেন, রাদীপের সাথে কিছু হয়েছে? মিষ্টি কেঁদে কেঁদে বলে,